আচ্ছা, তো এইগুলো আমাদের হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, তাও আমি বলে দিচ্ছি এগুলা জ্ঞানমূলক প্রশ্ন। এগুলা নিজেদের তোমাদের বারবার পড়তে হবে, না পড়লে তো এগুলা করতে পারবো না, তাই না? তো কি কি আছে দেখো। তো এই জায়গায় প্রথমে যেটা বলা আছে, সনাতন বলবিদ্যায় স্থান ও কালকে ধ্রুব ধরা হলেও আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে তা ধ্রুব নয়। তো এই বিষয়টা আমি একটু অন্যভাবে তোমাদের দেখাই। দেখো, আমরা কি পড়তেছি? ফিজিক্স পড়তেছি না? আমরা পড়তেছি কি? ফিজিক্স। তো ফিজিক্সকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। দুইটা ক্যাটাগরি কি কি? একটা একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স। আর আরেকটা হচ্ছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স, ঠিক আছে? দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, একটা মডার্ন ফিজিক্স। এখন কথা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স বিষয়টা কি? ক্লাসিক্যাল ফিজিক্স বিষয়টা হচ্ছে তোমরা এইগুলা আগেই পড়ে আসছো, ছোটবেলা থেকে যে ফিজিক্সটা পড়তেছো সেটাই হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। কোনটা? যেমন তোমরা গতির চ্যাপ্টার পড়ছো না, বলবিদ্যা পড়ছো না, তারপরে কাজ শক্তি ক্ষমতা, এই চ্যাপ্টার গুলা যেভাবে তোমরা পড়ছো সেই জায়গায় যা যা পড়ছো তোমরা সেইগুলাই হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স এর অন্তর্ভুক্ত। ক্লাসিক্যাল ফিজিক্সে কি হয়? স্থান আর কাল এই দুটা ধ্রুব ধরা হয়। তুমি দেখো, তুমি ওই জায়গায় এরকম কিছু হয়েছে বাংলাদেশের জন্য যেভাবে ম্যাথ করবা আমেরিকার জন্য কি ভিন্নভাবে ম্যাথ করবা? এরকম কি কখনো হয়েছে? ম্যাথের প্রসেস সবগুলা কি সেম না? স্থান আর কালের উপর কি কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন তুমি মডার্ন ফিজিক্স নিয়ে কাজ করবা তখন এইগুলার ফিক্স না, এইগুলা কোনো কিছুই ফিক্স না, সবকিছু দেখবা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো আমরা সামনের দিকে গেলে আরো ভালো বুঝতে পারবো। এই মডার্ন ফিজিক্স এইটা কার? এটাকে ধরা হয় হচ্ছে আইনস্টাইনের ফিজিক্স। জাস্ট লিখলাম আমি, এটা হচ্ছে আইনস্টাইন, ঠিক আছে? বিজ্ঞানী আইনস্টাইনের তত্ত্বগুলো দিছিল। আর ক্লাসিক্যাল ফিজিক্সের বেশিরভাগই আমরা কার জন্য পড়ি বলো? কার সূত্রগুলো পড়ি? হ্যাঁ, ক্লাসিক্যাল ফিজিক্সের বেশিরভাগই জিনিসপত্র আমরা করি কোথায়? আচ্ছা, বেশিরভাগই হচ্ছে নিউটন দিছিল, তাই না? নিউটনের সূত্রগুলা ডিরাইভ করে আমরা অনেক কিছু পাইছিলাম, যেগুলা দিয়ে ক্লাসিক্যাল ফিজিক্স পুরো পড়ে ফেলছি। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার দুইটা জিনিস মনে রাখতে হবে। সে কিন্তু পরীক্ষায় আসে, দেখো এই জায়গায় পরীক্ষায় আসছিল। তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সে কি হয়? স্থান আর কাল দুইটা ধ্রুব থাকবে। বাট মডার্ন ফিজিক্স যদি তুমি চিন্তা করো, আধুনিক পদার্থবিজ্ঞানে যদি চিন্তা করো, সেখানে স্থান কাল এগুলো কিন্তু ধ্রুব না, এগুলাও চেঞ্জ হইতে পারে। বুঝা গেছে? চলো দেখি এরপরে কি বলছে। বস্তুর গতি যদি আলোর গতির কাছাকাছি হয় তখন আপেক্ষিকতার তত্ত্ব পর্যবেক্ষণ হয়। তো তুমি যখন এতদিন ম্যাথ করে আসছো বলো তো, একটা গাড়ির বেগ নিয়ে তুমি কাজ করছো, বন্দুকের গুলির বেগ নিয়ে তুমি কাজ করছো, তাই না? একটা বস্তুকে নিক্ষেপ করছো, সেই বেগ নিয়ে তুমি কাজ করছো, তাই না? এগুলো কতই ছিল? কখনো 20 মিটার পার সেকেন্ড, সর্বোচ্চ ধরলাম কত তোমরা 100 মিটার পার সেকেন্ড, 200 মিটার পার সেকেন্ড, তাই না? এইগুলা নিয়ে তোমরা কাজ করছো। বাট যখন তুমি মডার্ন ফিজিক্সে আসবা, এই জায়গায় বেগ গুলা কি হবে? একদম আলোর বেগের কাছাকাছি। আলোর বেগটা কত বলো তো? কমেন্টে একটু লেখো, অথবা তুমি নিজে মনে মনে বললেও হবে। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ তাই না? এটা ধরে আমরা ম্যাথ করি। বুঝতে পারছো? তাহলে আলোর বেগের কাছাকাছি যখন কোনো একটা বস্তু যায়, তখন তুমি নর্মাল যে ফর্মুলা গুলো আছে এই ফর্মুলা দিয়ে কাজ করতে পারবে না, তখন তোমার কি করতে হবে? মডার্ন ফিজিক্স এর ফর্মুলা দিয়ে ম্যাথ গুলা করতে হবে। ঠিক আছে, এই যে অনেকে লিখে ফেলছো তোমরা। হ্যাঁ, আরে সেরা, তোমরা অনেক কিছু জানো। দেখো এরপরে আমাদের কি কি এইগুলা হচ্ছে কিছু বেসিক কথাবার্তা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে? কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্স প্ল্যাঙ্ক। খুবই অস্থির লেভেলের একজন বিজ্ঞানী, অনেক ফেভারিট আমার। প্ল্যাঙ্কের ধ্রুবক এটাও আমরা জানি, এটাও তোমাদের মুখস্থ রাখতে হবে একক সহ। এটার একক সহ মুখস্থ রাখবা। কেন বলতেছি? তোমরা যখন কোশ্চেন ব্যাংক সলভ করা বুঝতে পারো। ঠিক আছে, এটার একক সহ এই মানটা মুখস্থ রাখবা। দেখো আসছিল এগুলো, কিন্তু পরীক্ষা সবগুলো আসছে দেখো। তারপরে কি? হ্যাঁ, প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা, এটা আমি বের করে দেখাবো। এটা যে সামনে কোশ্চেন আসবে তো আমি বের করে দেখাবো, সমস্যা নেই, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আর মাইকেলসন মর্লের পরীক্ষা থেকে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে ইথারের অস্তিত্ব ভুল, এটা প্রমাণিত হয়। ঠিক আছে, একটা কি হয়? যে ইথারের কোনো অস্তিত্ব নাই, এটা মাইকেলসন মর্লি পরীক্ষা করে দেখেন। আর আরেকটা কি? ব্যতিচার নকশার অপসারণ নির্ণয় করা হয়। এটা ডিউতে একটা এমসিকিউ আসছিল, এটা এই জন্য এখানে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্লাইড আমাদের এখান থেকে। আচ্ছা দেখো, তাইলে এই স্লাইডটা আমাদের জ্ঞানমূলক, বাট এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, এই জন্য আমি দেখালাম। চলো সামনের দিকে যাই। একজন একটা কোশ্চেন করছো তুমি, ভালো একটা কোশ্চেন করছো, এই ভাই ইলেকট্রনের অবস্থার
ইলেকট্রনের গতিবেগ কি একসাথে নির্ণয় করা যায়? তোমরা নিজেরাই বলো তো, এই যে একটা কোশ্চেন করছে, এটা তো এতদিনে তোমাদের জানা উচিত, যাই হোক চলো, এই প্রশ্নটা আরো পরে আসা উচিত ছিল, এই প্রশ্নটা আরো একদম শেষের দিকে আসা উচিত ছিল, বাট যেহেতু আসছে আমি একটু দেখাই দিই। যদি একটি বস্তু আলোর বেগের দিকে ধাবিত হয়, তবে এর ভর কত হবে? বলো। আমরা ফর্মুলা কি জানি, এটা আমি আগে পরে দেখাবো, ঠিক আছে, এটা পরে আবার আসবে, আমি জাস্ট তোমাদের একটু দেখাই। ফর্মুলাটা কি ছিল আমাদের? এটা ছিল হচ্ছে ভর বৃদ্ধির ফর্মুলা, তাই না? এম ইকুয়ালস টু কি ছিল? এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন তুমি নিজে একটু চিন্তা করে দেখো তো, কি বলছে, কোনো বস্তুর বেগ যদি আলোর বেগের দিকে ধাবিত হয়, মানে মোটামুটি যদি আলোর বেগের সমান হয়, তাইলে কি হবে? আলোর বেগের যদি সমান হয়, এই মানটা কত হয়ে যাবে? অনেকে আনসার দিয়ে ফেলছো। এই মানটা কত হবে? ভি আর সি যদি মোটামুটি সমান হয়ে যায়, দুটা কাটাকাটি করলে কত আসবে? 1 আসবে না? তাহলে 1 আর 1 কত হয়ে যাবে? মাইনাস করলে এখানে আসবে একটা 0। তাহলে নিচে 0 থাকলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অসীম। ঠিক আছে, অনেকে আগে আনসার দিছো তোমরা, সাবাস। হ্যাঁ, চলো সামনের দিকে যাই আমরা। বলো, এই যে কোয়ান্টাম তত্ত্ব কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? দুইবার আসছে, দেখো সিইউ তে দুইবার আসছে, 23-24 আসছে, 17-18 আসছে। কোয়ান্টাম তত্ত্ব কে দিছিল? ম্যাক্স প্ল্যাঙ্ক, তাই না? একটু আগে আমরা দেখে আসছি। প্ল্যাঙ্কের ধ্রুবক প্রায়, এই যে দেখো একটু আগে তোমাদের জন্য বললাম যে মানটা মুখস্থ রাখবা, সাথে একক সহ মুখস্থ রাখবা। মানটা কোনটা? দেখো এইটাতে, দেখো তুমি এই দুইটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা তুমি যদি জাস্ট মান মুখস্থ রেখে দাও, দেখো তোমার কি হবে, ক নাম্বারে তোমার মানটা আছে 6.63 ইন্টু 10⁻34। এটা দিয়ে তুমি আনসার দিয়ে চলে আসবে, আরে কুপাই এক্সাম দিছি। তারপরে কি দেখবা, সলিউশন দেখার সময় দেখবা যে এ নাম্বার আনসার না, কেন না? কারণ এইটার একক কি দেখো তো, জুল পার সেকেন্ড। কিন্তু বি নাম্বারে এটা দেখো তো, এইটা হবে আমাদের আনসার, যেটাতে মানও ঠিক লেখা আছে, এককও ঠিক লেখা আছে। ঠিক আছে, আশা করি তোমরা এইগুলা ভুল করবা না। ঠিক আছে, চলো। কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়? বলো, এই চারজনের মধ্যে কি, ও চারজন না, তিনজনের নাম আছে। হ্যাঁ, এই তো, ইথারের অস্তিত্ব ভুল প্রমাণ হয় মাইকেলসন মরলি, মাইকেলসন মরলি পরীক্ষা আছে। মাইকেলসন মরলি নাম এখানে আছে? নাই তো, তাই না? তাহলে কি হবে, এদের কেউ নন, মানে যেখানে যারা আছে তাদের কেউ না। হ্যাঁ, এই যে অনেকে আনসার দিয়ে ফেলছো তোমরা, সাবাস। প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা কত? এই মাত্রাটা আমি তোমাদের দেখাচ্ছি। মাত্রা আমি শুরুতেও দেখাইছিলাম, বলছিলাম আর দেখাবো না, বাট এটা আমি দেখাচ্ছি। এটা কেমনে তোমরা বের করবা, দেখো। প্ল্যাঙ্কের ধ্রুবক, এইটার একক কি বলতো? প্ল্যাঙ্কের ধ্রুবকের একক কি? প্ল্যাঙ্কের ধ্রুবকের একক জুল সেকেন্ড। এই মাত্রা অনেক ভাবে তুমি বের করতে পারবা, সমস্যা নাই, বাট আমার কাছে এটা ভালো লাগছে এই প্রসেসটা। এককটা কি আমরা জানি, জুল সেকেন্ড। এখন আমাকে বলো, জুল কোন জায়গা থেকে আসে? জুল আসে কোন জায়গা থেকে? জুল আসে হচ্ছে কাজ থেকে, তাই না? কাজের একক আমরা জানতাম জুল। এখন কাজের যদি আমি কোনোভাবে মাত্রা বের করতে পারি, তাহলে কি ব্ল্যাঙ্কেট ধ্রুবকের মাত্রা বের করতে পারবো না? তাহলে কাজের মাত্রা কি ছিল বলতো? কাজ ডাব্লিউ ইকুয়ালস টু ছিল এফ এস। এফ, বলের মাত্রা কি ছিল তাও যদি মনে না থাকে, আমি কিন্তু পুরোটা ভাঙ্গাই দেখাচ্ছি, একটাও তোমাদের মুখস্থ করতে বলতেছি না। বল মানে কি ছিল বলতো? ভর ইন্টু ত্বরণ আর একটা সরণ। তাহলে ভরের জন্য আসবে কি এম, ত্বরণ মানে কি বলতো? এল টি ইনভার্স 2। এসটা কি এখানে সরণ না? সরণ মানে কি লেন্থ, এল। তাহলে এখান থেকে কত আসলো বলতো? এম এল, আচ্ছা আমি একটু মিশাই দিচ্ছি, এল স্কোয়ার হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, এখন এই যে জুল, জুলের জন্য আমি এইটুকু পাইছি, ঠিক আছে, সাথে আরেকটা কি আছে বলতো? এইটা কি, জুল একক কি ছিল? সেকেন্ড না? সেকেন্ড কই থেকে আসে? সেকেন্ড আসে হচ্ছে সময় থেকে। তাহলে এই যে কাজের সাথে যেটা আসছিল, এইটার সাথে জাস্ট তোমার কি করতে হবে, এম এল স্কোয়ার টি ইনভার্স 2 ইনটু সময়ের জন্য আমরা কি লিখি বলতো? সময়ের জন্য আমরা লিখি টি। তাহলে আমার আসতেছে কত? এম এল স্কোয়ার টি ইনভার্স 1। হ্যাঁ, অনেকে আনসার দিছো তোমরা, সাবাস, ভালো লাগছে দেখে।
অনেকে অ্যান্সার দিচ্ছ, বোঝা গেছে? যারা বোঝনি তাদের জন্য আমি দেখাই দিলাম, আর অনেকে তো তোমরা আগেই পারছো। চলো সামনের দিকে যাই, আজকে তার ক্লাসটা তাড়াতাড়ি শেষ হবে। খুব ছোট্ট একটা স্লাইড, একটা চ্যাপ্টার। মাইকেলসন মডেলের পরীক্ষায় নির্ণয় করা যায় কোনটা বলো তো? তারার আলোক বর্ষনা, তারার আলোকে তরঙ্গ দৈর্ঘ্য, এটাও না। আমরা দুইটা জিনিস দেখছিলাম, একটা হচ্ছে ইথার যে নাই এইটা আমরা বুঝতে পারছিলাম, আর আরেকটা হচ্ছে ব্যতিচার নকশার অপসারণ নির্ণয় করা হয়। তাহলে গ নাম্বারটা হবে। বোঝা গেছে? চলো, লরেন্স রূপান্তরে দুইটি বুলেট ট্রেন প্রতিটি 300 কিলো, আচ্ছা এটা তোমাদের একটু ভালো করে আমি বুঝাই দিই। দেখো, লরেন্স রূপান্তরে দুইটি বুলেট ট্রেন প্রতিটি 300 কিলোমিটার/আওয়ার বেগে অতিক্রম করলে উভয় ট্রেনে অবস্থিত দুইটি ঘড়ির সময়ের পার্থক্য কত? তো এই প্রশ্নটা দেখে অনেকে চিন্তা করতে পারো, এত বড় একটা প্রশ্ন, তার মধ্যে সবচেয়ে ঝামেলা হচ্ছে যে লরেন্স রূপান্তর, এইটা তো আমরা একাডেমিকেও না, অ্যাডমিশনেও না। লরেন্স রূপান্তর তো সবাই আমরা ভালো করে পড়ি না, তাই না? তাহলে এটা কেমনে আনসার করবো? তো এইটা আনসার করার জন্য লরেন্স রূপান্তরের তোমার চিন্তা করার দরকারই নাই। কেন দরকার নাই? দেখো, দুইটা বুলেট ট্রেনের বেগ কি সেম বেগে যাচ্ছে না? তাহলে সেম বেগে যদি যাই, ধরে নাও আমি আর তুমি একই সাথে দৌড়ে যাচ্ছি, তাহলে দুজন যদি একই সাথে দৌড়ে যাই, আমি তাহলে কি দেখবো তোমাকে বলো তো? আমার সাপেক্ষে তুমি কিন্তু স্থির, তাই না? তুমি আমার সাথেই আছো, তুমি তো আমার থেকে দূরে যাওনি, তাই না? তাহলে দুইজনের যদি একই বেগে যাই তাহলে কি হবে? আপেক্ষিক বেগ কি হবে? আপেক্ষিক বেগ হবে 0। আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ কত হয়ে যাবে? আপেক্ষিক বেগ হয়ে যাবে 0। বুঝতে পারছো কথা? যদি দুইজন একই বেগে যায়, আপেক্ষিক বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। হ্যাঁ, এই যে অনেকে অ্যান্সার দিছো। তো 0 হয়ে যায়, তাহলে কি তাদের মধ্যে আর কোনো সময়ের পার্থক্য থাকবে? না, সময়ের আর কোনো পার্থক্য থাকবে না। পার্থক্য কত হয়ে যাবে? 0। যেহেতু পার্থক্য নাই তাহলে কত? সেটা 0। চলো দেখি, সনাতন বলবিদ্যায় কোন দুটিকে ধ্রুব ধরা হয়? এটা নিয়ে অনেকগুলা কথা বলে ফেলছি আমি, স্থান ও কাল, তো এটা নিয়ে এখন আর কথা বলতে হবে না আশা করি, এটা অনেকগুলা কথা বলে ফেলছি আমরা। আপেক্ষিকতার তত্ত্ব পর্যবেক্ষণযোগ্য হয় যখন বস্তুর গতি আলোর গতির কি হয়? এটাও বললাম না একটু আগে, যে যদি আলোর বেগের কাছাকাছি হয় তখন তুমি আপেক্ষিক তত্ত্ব ইউজ করতে পারবা, আর যদি অনেক কম হয় তখন তো আমি নর্মাল সূত্র দিয়ে করতে পারতেছি, ক্লাসিক্যাল ফিজিক্স দিয়েই সেটা সলভ করতে পারবো। বুঝা গেছে? চলো, আচ্ছা এই যে আসছে তোমাদের ফেভারিট টপিক, এই চ্যাপ্টারের সবচেয়ে পপুলার, দৈর্ঘ্য, ভর আর সময়ের আপেক্ষিকতা। তো তিনটার জন্য আমি ফর্মুলা গুলো লিখে দিচ্ছি আর বলে দিচ্ছি কোনটা কিভাবে আসে, একটু জাস্ট হালকা করে বলে দিচ্ছি। এখানে নতুন একটা পেজে আমি দেখাই। তো দৈর্ঘ্যের জন্য কি হয় বলতো? দৈর্ঘ্যের জন্য যে ঘটনাটা হয়, যদি তুমি আলোর কাছাকাছি বেগে যাইতে পারো, আলোর কাছাকাছি বেগে তুমি যদি যাইতে পারো, তাহলে তোমার কি হবে? তোমার কাছে মনে হবে যে দৈর্ঘ্যটা ছোট হয়ে গেছে। তাহলে এটাকে কি বলে? দৈর্ঘ্য সংকোচন। সংকোচন মানে কি? ছোট হয়ে যাওয়া না? এল নট। দেখো, এই এল নটটা কি? এল নট হচ্ছে স্থির অবস্থায় ভর, সরি দৈর্ঘ্য, স্থির অবস্থায় দৈর্ঘ্য। এল নটটা কি? এল নট হচ্ছে স্থির অবস্থায় তার দৈর্ঘ্য, আর এল হচ্ছে গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্য। এখন তুমি যদি গতিশীল অবস্থায় থাকো, এই পার্টটার মান কত? এটা মনে রাখবা, এই পার্টের মান আলোর কাছাকাছি বেগে যদি যায়, এই পার্টটার মান সবসময় একের চেয়ে কম। সবসময় একের চেয়ে কম। কেন কম? তুমি এখানে ভি একটা কি কিছু মান বসাবা না? এক থেকে যদি ওই মানটা বাদ দাও, এই অনুপাতের মানটা বাদ দাও, তার মান কি হবে? সবসময় একের চেয়ে ছোট হবে। তাহলে একের চেয়ে যদি ছোট হয়, এখন তুমি বলো তো তাইলে এল আর এল নটের মধ্যে কোনটা বড় হবে? হ্যাঁ, সবসময় মনে রাখবা এই এল নট এইটা হবে বড়, স্থির অবস্থায় তার দৈর্ঘ্য হবে বড়। বোঝা গেছে? গতিশীল অবস্থায় তার কাছে কি হবে? দৈর্ঘ্য ছোট মনে হবে। হ্যাঁ, এই যে অনেকেই আগেই লিখে ফেলছো তোমরা। বোঝা গেছে? এরপরে দেখো, এটার পরে আমরা কি শিখবো? ভরের জন্য। ভরের ক্ষেত্রে কি হয় দেখো, ভরের ক্ষেত্রে এম ইকুয়ালস টু এম নট নিচে রুট ওভার 1 - v² / c²। এইটা মানে কি মিন করে? এইটা মানে মিন করে যদি তুমি আলোর কাছাকাছি বেগে যাইতে পারো, তাহলে কি মনে হবে? ভরটাকে বৃদ্ধি মনে হবে, ভর বেশি হয় এরকম মনে হবে, তাই না? এই যে তুমি কি করতেছো দেখো তো, একের থেকে ছোট কোনো কিছুকে ভাগ করতেছো না, একের
থেকে ছোট কোনো কিছু দিয়ে যদি ভাগ করো তাহলে এই মানটা কি হয়ে যাবে? এই মানটা বলো কি হয়ে যাবে? এই মানটা যা ছিল তার থেকে এটা বড় হয়ে যাবে। এইটা হয়ে যাবে এখন কি ছোট, এম নট ছোট, আর এইটা হয়ে যাবে কি বড়। বুঝতে পারছো? তোমাদের বইয়ে এভাবে লেখা আছে যে কি হয়, ভর বৃদ্ধি ঘটে, ভর বেশি মনে হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে সময়ের, যেটা আমাদের সবচেয়ে ঝামেলা হইতো। সময়েরটা তোমরা ভর দিয়ে মোটামুটি মনে রাখবা, তাইলেই হবে। ঠিক আছে, 1 - v²/c²। এখন এই জায়গাতে এইটাতে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়। সূত্র তো মুখস্থ থাকে, এই সূত্রতে প্রবলেম হয় না। প্রবলেম হচ্ছে টি কোনটা আর টি নট কোনটা, এইটাতেই হচ্ছে প্রবলেম। তো তোমরা আমাকে একটু জাস্ট কমেন্টে বলো তো, টি কি আর টি নট কি, দেখি তোমাদের কমেন্ট গুলো একটু দেখি, টি কি আর টি নট কি বলো। আচ্ছা, এইখানে দেখো, এটাতে আমাদের একটু ভুল সমস্যাটা হয়। তোমরা অনেকেই এই ভুলটা করতেছো, সমস্যা নাই, কনসেপ্টটা ক্লিয়ার করো। তো এইটার ক্ষেত্রে যেরকম হয়েছে আদি আর পরে, টি আর টি নটের ক্ষেত্রে বিষয়টা এমন না, এখানে আদি সময় পরবর্তীত সময়, বিষয়টা এরকম না। এটা দিয়ে তুমি যদি কনসেপ্ট মনে রাখো তাহলে পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ সময়ের এখানে আদি আর সময় পরবর্তী এইরকম কিছু হয় না। যেই ঘটনাটা ঘটে, তোমাদের ছোট্ট একটা আমি কয়েক সেকেন্ডের কথা বলি, তাইলে আশা করি এটা ভালো বুঝতে পারবে তোমরা যারা মুভি দেখছো। এই এইটা নিয়ে অনেক মুভি আছে, এই জাস্ট এটা নিয়ে অনেক মুভি আছে, টাইম ট্রাভেলের যে মুভিগুলো আছে না, এটা নিয়ে যারা দেখছো তারা মোটামুটি এটা বোঝার কথা। আর যারা জানো না তাদের আমি ছোট্ট করে বলি। তো ঘটনা যেটা হবে, দেখো তুমি যদি অনেক বেশি বেগে যাও, আলোর কাছাকাছি বেগে তুমি যদি যাইতে পারো, তাহলে কি ঘটনাটা হবে? ধরে নাও তুমি পৃথিবী থেকে চলে গেলা, ঠিক আছে, 0.8 সি বেগে, আলোর কাছাকাছি বেগে তুমি পৃথিবী থেকে চলে গেছো। তুমি তুমি তোমার হিসাব মতে, তুমি তোমার নিজের হিসাব মতে মহাকাশে ঘুরতেছো। তুমি ধরে নাও তুমি মহাকাশে ঘুরছো 1 সপ্তাহ, 1 সপ্তাহ তুমি ঘোরাঘুরি করে আসছো কিভাবে? 0.8 সি বেগে, আলোর কাছাকাছি বেগে। ঘুরে আসার পরে তুমি কি দেখবে জানো? তুমি তো কতদিন, তোমার হিসাবে তুমি 7 দিন ঘুরে আসছো, তাই না? পৃথিবীতে আসার পরে তুমি দেখবা হয়তো এরকম হয়ে গেছে যে পৃথিবীতে কয়েক মাস চলে গেছে। বুঝে গেছে কি হইতে পারে? দেখবা পৃথিবীতে কয়েক মাস সময় চলে গেছে। তাইলে এখন এটাকে আমি কিভাবে ডিফাইন করব? দেখো, এটাকে আমি ডিফাইন করব কিভাবে, যে মহাকাশ যানে যে ব্যক্তিটা থাকে, বা মহাকাশ যান যদি নাও বলি, যেই ব্যক্তিটা যে অনেক বেশি বেগে যাচ্ছে না, তার নিজের সময় হচ্ছে টি নট। তার নিজের সময়টা কি? তার নিজের সময়টা হচ্ছে টি নট, তার নিজের হিসাবে। এই যে তোমাকে আমি যে উদাহরণ দিছিলাম না, যে তুমি মহাকাশে গেছিলা, তাহলে এই যে তুমি মহাকাশে গেছো তোমার নিজের হিসাবে কয়দিন গেছে? 7 দিন না? এইটা হচ্ছে টি নট। আর টি হচ্ছে পৃথিবীর হিসাবে কি অবস্থা হয়েছে। তাহলে টিটা তোমরা মনে রাখবা, টিটা কি, যে পৃথিবীর হিসাবে কি অবস্থা হয়েছে, এইটা হচ্ছে টি, পৃথিবীর হিসাবে। আর টি নটটা কি? টি নট হচ্ছে তোমার নিজের হিসাবে, তুমি যে গেছিলা তোমার নিজের হিসাবে। ঠিক আছে, বলো বুঝতে পারছো? বলো তো, এটা বুঝতে পারছো নাকি? এই কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? এটা এটা ক্লিয়ার হয় ইম্পর্টেন্ট। ম্যাথ আমরা করতে পারবো, সমস্যা নাই, এটা যদি ক্লিয়ার হয় ম্যাথ আমরা ইজিলি করতে পারবো, সমস্যা নাই। হ্যাঁ, এই যে এখন ভালো লাগতেছে, অনেকে কমেন্ট করতেছে, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, এই তো সাবাস। চলো তাহলে একটু সামনের দিকে যাই আমরা। তাহলে 3টা ফর্মুলা আমরা দেখে ফেললাম, আর কোনটাতে কি মিন করে এটা আমরা মোটামুটি দেখে ফেলছি। চলো সামনের দিকে যাই, দেখি। এই যে আমি এতক্ষণ যা যা বলছি না, এইগুলা কথা এই জায়গাতে লেখা আছে। ঠিক আছে, তাহলে এটা কি আর আমাদের পড়তে হবে? আপাতত এটা দেখতে হবে না, তোমরা যখন স্লাইড ডাউনলোড দিবা তারপরে এইটা দেখে নিবা, তাহলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, আমি কি কি বলছি সব এখানে মোটামুটি লেখা আছে। তোমাদের আমি আগে ওইগুলো দেখালাম, কারণ এখানে যদি লেখা পড়ে তোমাদের দেখাই অনেক টাইম লাগতো, প্লাস বিরক্ত হয়ে যাইতো তোমরা। ঠিক আছে, এটা আমি আর দেখাচ্ছি না, কারণ এগুলো কথা আমি সব আগে তোমাদের বলে আসছি। এই কোশ্চেনটাই আমরা একটু আগে সলভ করলাম না? দেখো, যে একটি বস্তু আলোর বেগে ধাবিত হলে এর ভর কত হবে, এই কোশ্চেনটাই আমরা ক্লাসের শুরুর একদম এটা সলভ করে আসছি, তাই না? তো এটা কি হবে? অসীম। এটা তো আর করে দিতে হচ্ছে না, কারণ এটা তো আমরা করছি সবাই আগে। হ্যাঁ, এই যে অনেকে আনসার দিয়ে ফেলছো তোমরা। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে বেগ বাড়ালে কি হয়? এটা খুবই ভালো একটা কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। এটা তোমাদের একটু দেখতে হবে।
পুরাটা ভালো করে দেখে ভালো করে বোঝো। কোশ্চেনটা কি দেখো তো, ভর নে না, হ্যাঁ ভর নিয়ে কোশ্চেন। তাহলে ভরের ফর্মুলাটা তুমি আগে লিখে নাও। ভরের ফর্মুলাটা কি ছিল, এম ইকুয়ালস টু এম নট নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এইটা ছিল হচ্ছে আমাদের এই ভরের ফর্মুলাটা। তো এইটাতে কি মেন করে, এম নটটা হচ্ছে আগের ভর, আর এই এমটা হচ্ছে ভরটা কতটুকু বৃদ্ধি পেয়ে কতটুকু হয়েছে। তো এখন তুমি কি করবা দেখো, খুবই মনোযোগ দিয়ে শুনবা। তুমি এই ভি এর মান কি করতেছো দেখো তো, ভি এর মানটা তুমি বাড়াচ্ছ। শুধু এই কোশ্চেন না, এই তিনটা ফর্মুলায় এই একটা জিনিস জাস্ট মাথায় রাখবা, তোমার মোটামুটি বুঝতে পারবা তুমি। দেখো ভি এর মান যদি তুমি বাড়াও, ভি এর মান বাড়াইলে তখন কি তোমার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটাও কি বাড়ে না বলো তো। যদি তুমি ভি এর মানটা বাড়াও তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই অনুপাতের মানটাও বাড়তে থাকবে, বাড়তে থাকবে না? তাহলে এই মানটা যদি বাড়তে থাকে, ভি বাই সি এর অনুপাতটা যদি বাড়তে থাকে, তাহলে তোমার ঘটনাটা কি হবে, এক থেকে তুমি তো এটা বাদ দিচ্ছ, তাহলে এইটার মান কি হবে, যে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইটার মানটা কমে যাবে। একটা সহজ উদাহরণ দেই, ধরে নাও এইটার অনুপাত কত আসছে, 0.2 আসছে প্রথমে, তাহলে 1 থেকে বাদ দিলে কত হবে, 0.8, তাই না? এখন এইটার মান অনুপাতটা যদি আমি একটু বাড়াই, 0.2 থেকে যদি 0.3 করি, তখন এই পুরাটার মান কত আসবে, 1 মাইনাস 0.3 করলে কত আসবে, 0.7। তার মানে কি দেখো তো, ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের অনুপাতটা যদি বাড়ে, তোমার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারটা কমে যাবে। এখন নিচে যদি কমে, নিচে কমলে পুরাটার মান বাড়বে, যদি নিচে কমে পুরাটার মান বাড়বে। বলো বুঝতে পারছো? আনসার সবাই দিছো, দেখে আমার ভালো লাগছে যে তোমরা সবাই মোটামুটি আনসার দিছো। বুঝা গেছে? তাহলে কি হচ্ছে, বেগটা বাড়ালে আমাদের এই যে নিচের পার্টটার মান কি হচ্ছে, কমে যাচ্ছে। নিচের পার্টের মান যদি যত কমে যাবে, পুরাটার মান তত বাড়তে থাকবে। বলো বুঝতে পারছো? হ্যাঁ এই তো, সাবাস। চলো তাহলে সামনের দিকে যাই, বুঝলে এনাফ, তোমাদের বোঝাটা ইম্পর্টেন্ট। চলো আর কি আছে দেখা যাক। কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? এই কোশ্চেনটা জাস্ট এমসিকিউ না, এইটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখবা, ঠিক আছে? জাস্ট এমসিকিউ না, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি জানি বলতো, আমরা জানি এল ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাই না? এই ফর্মুলাটা আমরা জানি। বলছে কি দেখো, কত বেগে চললে, তার মানে আমার ভি এর মানটা বের করতে হবে, একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য, এই যেটা হচ্ছে গতিশীল দৈর্ঘ্য, তার নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে। তাহলে গতিশীল দৈর্ঘ্য এল ইকুয়ালস টু কি হবে, এই যে নিশ্চল দৈর্ঘ্য তার অর্ধেক হবে, ঠিক আছে? তাহলে এল এর জায়গায় আমি কি বসাইতে পারবো, এল নট বাই 2 বসাইতে পারবো, ইকুয়ালস টু এল নট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটার উপরে রুট ওভার। এখন দুই পাশ থেকে কি দেখো, এল নট চলে যায় না, যদি চলে যায় কি থাকে, এই পাশে একটা থাকে হাফ, আর এই পাশে থাকতেছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এরপরে কি করবে দেখো, দুই পাশে স্কোয়ার করে দাও, কি আসবে, দুই পাশে স্কোয়ার করে দিলে 1/2, এটা কি স্কোয়ার করলে কি আসবে, 1/4 আসবে। আর এই পাশে ডান পাশে কি আসতেছে, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আমার মান বের করতে হবে কিসের, ভি এর মান বের করতে হবে না? তাহলে এই পার্টটাকে তুমি বাম পাশে নিয়ে আসো, কিভাবে আসবে, মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আছে, এইটাকে যদি তুমি বাম পাশে নিয়ে আসো কি হয়ে যাবে বলতো, প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর এখানে আগে কি কি ছিল, 1 ছিল, 1/4টাকে আমি ডান পাশে নিয়ে যাচ্ছি, যদি নিয়ে যাই 1/4, এটা করলে কত হয় বলো, এটা কোন ক্লাসে শিখছিল বলো, এটা করলে আসে 3/4। এখন ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এর মান কত আসছে, 3/4। তাহলে ভি বাই সি এর মান কত, রুট করতে হবে না, রুট করলে কি হয়, 3 কে রুট করলে √3, আর 4 কে রুট করলে 2, তাহলে আমাদের ভি ইকুয়ালস টু কি আসবে, √3/2 সি। বলো বুঝতে পারছো? এইটা তোমরা একটু কাজ করবা, আমি জানি তোমরা এটা পারবা, কারণ এটা একাডেমিকে প্রচুর পরিমাণে করে আসছো তোমরা। বাট আমার পরামর্শ থাকবে, একবার হলেও একটু হাতে এই পুরো ক্যালকুলেশনটা করবা, একবার হলেও, ঠিক আছে? কারণ এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, তো তোমরা এটা একটু ভালো করে দেখে যাবা। চলো তাহলে আনসার আমাদের আসলো কি, √3/2 সি। আচ্ছা হ্যাঁ, এই যে এইটা একটা ভালো ম্যাথ। একটি ইলেকট্রন 0.99 সি দ্রুতিতে
গতিশীল হলে এর চলমান ভর কত? আচ্ছা তোমরা আগে আমাকে একটু বলো তো যে কে ইউতে এটাতে কি এবার ক্যালকুলেটর আছে? আমি সঠিক জানি না, আমি এটা দেখা হয়নি আমার। হ্যাঁ যদি থাকে তাইলে তোমাদের জন্য সুবিধা, কারণ খুলনা ইউনিভার্সিটির কোশ্চেনটাও অনেক ভালো হয়, তোমরা একটু কোশ্চেন ব্যাংক খুলে দেখবা, খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন গুলো ভালো হয়। আর ওই জায়গায় ম্যাথমেটিক্যালের টার্ম গুলো একটু বেশি থাকে, তো ক্যালকুলেটর থাকলে একটু সুবিধা। যেই ক্যালকুলেটর থাকবে, থাকলে সম্ভবত অনেক জায়গায় এরকম বলে 100 MS এর ক্যালকুলেটর। তো যদি যেখানে এক্সাম তুমি দিতে যাবা, অবশ্যই সেই জায়গার কোশ্চেন, সালের কোশ্চেনটা তুমি নিজে একবার এক্সাম দিয়ে যাবা। তোমার জানা আছে, এই যে তুমি এখন তো কোশ্চেন সব সলভ করতেছো, তোমার জানা আছে, তারপরেও তুমি একবার নিজে একবার প্র্যাকটিস করে যাবা। ঠিক আছে? হ্যাঁ এই যে 100 MS এর একজন বলছে, হ্যাঁ সম্ভবত 100 MS এর। তো তাইলে এইটা কি তোমরা ক্যালকুলেটরে সলভ করতে পারবা না বলো তো? এটা হ্যান্ড ক্যালকুলেশন করা যায়, অনেক ঝামেলা, এটা ওই ধরে নিয়ে নিয়ে ছোট বড় কম বেশি করে করে এটা নিয়ে আসা যায়। ঠিক আছে? বাট আমি তোমাদের প্রেফার করব এইটা তোমরা হাতে না করে ক্যালকুলেটর করবা, কারণ এটা এমন জায়গাতে আসছে যেখানে ক্যালকুলেটর আছে। ঠিক আছে? তো এইটার পিছনে তোমার সময় ব্যয় করে লাভ আছে? তারপরেও যদি কারো দেখার ইচ্ছা হয়, তুমি আমাকে নক দিও, হচ্ছে আমি পিক পাঠাই দিব, না তাইলে বুঝতে পারবো। ঠিক আছে? চলো। হ্যাঁ এইটা দেখো, এইটা একটা ভালো ম্যাথ ছিল, রাজশাহী ইউনিভার্সিটির জন্য 2বার আসছে। এটা হাত দিয়ে তুমি করতে পারবা, খুব সহজে করতে পারবা। দেখো, 25 বছর বয়সী একজন মহাশূন্যচারী মহাকাশ যানে এত বেগে চলে, পৃথিবীর হিসাবে 30 বছর পর ফিরে এলে তার বর্তমান বয়স কত? তো তুমি আগে কি করবা, আগে তো ফর্মুলা লিখবা, তাই না? তো ফর্মুলাটা আগে লেখো তো, আগে ফর্মুলাটা লেখো। ফর্মুলা তুমি কি লিখবা, যে টি ইকুয়ালস টু, তুমি জানো টি নট বাই √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন তোমরা একটু কষ্ট করে কমেন্টে আমাকে বলো যে এখানে কিসের মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে নাকি টি নট এর মান দেওয়া আছে, আর যে মানটা দেওয়া আছে সেটা কোনটা, এই 25 নাকি 30, কোনটার মান দেওয়া আছে আর ওই মানটা কোনটা, দুইটাই একটু কমেন্ট আমাকে বলো দেখি, তাহলে বুঝতে পারবো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যদি এটা করতে পারো। একজন আনসার দিছো, মাহফুজ, মাহফুজা মিতু, টি ইকুয়ালস টু 30, তারপর টি ইকুয়ালস টু 30, মুন্নি আক্তার মিন দিছো। আচ্ছা, দুইজন দিছো হচ্ছে টি নট 25। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখো, এই যে দেখো, তোমাদের এখন এই যে ভাগ হয়ে গেছে না, কারো মনে হচ্ছে 30, কারো মনে হচ্ছে 25, এই প্রবলেমটাই হয়, এই ফর্মুলা আসলে এই প্রবলেমটা হয়, এই জন্য তোমাদের আমি আগে বলছিলাম। দেখো, তোমাদের আমি এই জায়গাতে আমি নিয়ে যাই একটু, তোমাদের যেখানে আমি দেখাইছিলাম ওটাতে আমি একটু নিয়ে যাইতে যাচ্ছি। এই জায়গাতে তোমাদের আমি কি বলছিলাম বলো তো, যে এইটা হচ্ছে টি নট কি, ওই যে যে মানুষটা যাচ্ছে তার হিসাবে সময়, আর টি হচ্ছে পৃথিবীর হিসাবে সময়, তাই না? আমাদের কোশ্চেনে কি বলা ছিল বলতো, আমাদের কোশ্চেনে কি বলা ছিল, এরপরেরটা, 25 বছর বয়সী একজন মহাশূন্যচারী, তার বয়স এখন 25 বছর, এত বেগে যাচ্ছে, পৃথিবীর হিসাবে এত বছর পর ফিরে এলেন, কার হিসাবে বলে দিছে এখানে, দেখো প্রশ্নে যে পৃথিবীর হিসাবে। তাহলে আমি তোমাদের কি শিখাইছি বলতো, পৃথিবীর হিসাবে মানে কি, পৃথিবীর হিসাবে মানে হচ্ছে টি এর মান। ঠিক আছে? এখন এই 25 বছর নিয়ে তো তোমার চিন্তা করতে হবে না, এই 25 বছর নিয়ে এখন তোমার চিন্তা করতে হবে না। ধরে নাও আমার বয়স এখন 25, যদি আমার বয়স 25 না, এত বুড়া হয়নি এখনো, 25 বছর আমার বয়স ধরে নাও, এখন যদি আমি যাই, সেটা কি কোনো এই 25 বছরের সাথে কি কোনো সম্পর্ক আছে? আমি যদি 40 বছর বয়সে যাইতাম, তার সাথে 25 বছরে যাওয়ার কোনো কি সম্পর্ক আছে? এটা তো সম্পর্ক না। আমার বয়স যাই হোক, 25 হোক, আমি মনে করো আমি যাই, বা 40 বয়সের কেউ, 40 বছরের কেউ একজন যাক, বা 70 বছরের কেউ একজন যাক, এটা নিয়ে তো কোনো প্যারা নাই, তাই না? তো এইটা নিয়ে তোমার এখন কাজ করতে হবে না, এটা নিয়ে তোমার চিন্তা ভাব, তুমি কোনটাকে দেখবা, যে পৃথিবীর হিসাবে কত বছর পর ফিরে আসলো, তোমার এইটার দিকে লক্ষ্য করতে হবে। ঠিক আছে? পৃথিবীর হিসাবে কত বছর পর ফিরে আসলো এটা দেখতে হবে।
এখন এখানে বলা আছে পৃথিবীর হিসাবে সময়, তাহলে টি এর মান আমি পাইছি, তাহলে বের করতে হবে আমার কি, আগে বের করতে হবে টি নট। কেন টি নট? টি নট হচ্ছে ওই যে যে মানুষটা গেছিল না তার হিসাবে সময়। এখন যে গেছিল তার হিসাবে সময় অনুযায়ী তো তার বয়সটা বৃদ্ধি পাবে। আমার কথা কি বুঝতে পারছো? যেমন আমি তোমাকে ওই আগের উদাহরণটাই বলে দেই, যে তুমি মহাকাশযানে যাওয়ার পরে কি করছো বলো তো, 1 সপ্তাহ তুমি থাকছো, তার মানে তোমার বয়স কত, ধরে নাও এখন তোমার বয়স 20 বছর। তাহলে তুমি ওই জায়গায় যে 1 সপ্তাহ থাকছো, তোমার তাহলে বয়স কত পৃথিবীতে আসার পরে? তোমার বয়স 20 বছর 1 সপ্তাহ। বুঝা গেছে? তোমার হিসাবে যেটা ওইটাই তোমার বয়স। এখন তাইলে কি ওই যে মহাকাশচারীর তার অনুযায়ী বয়সটা আমার বের করতে হবে না? সেই অনুযায়ী আমাদের এই টি নটটা আগে বের করতে হবে, যে মানুষটা গেছিল তার হিসাবে সময় কতটুকু। তাহলে চলো বের করে দেখি, এটা থেকে বের করে নিয়ে আসি চলো। তাহলে টি নট ইকুয়ালস আমি কি বলতে পারবো? আর আর গুণ করে দাও, আর আর গুণ করে দিলে টি নট ইকুয়ালস আমি বলতে পারবো, দেখো টি ইন্টু 1 - b² / c², তাই না? এখানে একটু ছোট্ট হ্যান্ড ক্যালকুলেশন আছে, একটু মনোযোগ দাও। টি এর মান আমি জানি, এটা নিয়ে সমস্যা নাই। 1 - দেখো আমি এটাকে দেখাই, বেগ কত আছে দেখো, 1.8 × 10⁸ এটা আছে না? আমি তোমাকে আলাদা করে দেখাই। তাহলে তোমার কি দরকার? v/c আগে দরকার, এটা তো দরকার। ভি এর মান তোমার কত আছে? 1.8 × 10⁸ তোমার বলা আছে। আর সি এর মান তুমি জানো কত? 3 × 10⁸। কেটে যাচ্ছে, ওই জায়গা কম তো আমি এই জন্য ফাঁকা জায়গা নিয়ে আসলাম যাতে তোমাদের মনোযোগ ভালো মতো থাকে। এখন এই 1.8 আর নিচে কত থাকতেছে? 3। তো এটা অনেকে এখান থেকে ক্যালকুলেশন করতে পারো, আর অনেকে আছে তোমাদের মধ্যে যারা এটাতে সমস্যা হয়। তো এইটাও যদি সমস্যা হয় তুমি এক কাজ করে নিবা, তুমি উপরে আর নিচে 10 দ্বারা গুণ করে দাও তো। কেন করলাম বলো? এই গুণটা কেন করছি? এই গুণটা করার কারণ হচ্ছে তুমি যখন 10 দিয়ে গুণ করবা এই দশমিকটা থাকবে না, তোমার ঝামেলা অনেকটা শেষ। তাহলে উপরে কত আসবে বলো? উপরে আসবে 18, নিচে আসতেছে কত? 30। এখন তো তুমি কাটাকাটি করতে পারবা, 6 দিয়ে যদি কাটো উপরে আসছে কত? 3, 6 দিয়ে কাটলে নিচে আসছে কত? 5। ঠিক আছে, 3/5 আসলো। 3/5 কে আমি কি লিখতে পারি বলো তো? এইটা তোমার এতদিনে জানা উচিত। 3/5 কে আমি লিখতে পারি 0.6। তাহলে v/c কত? 0.6। বলো এটা কি জানো না তোমরা? হ্যাঁ এটা জানা উচিত, এই যে অনেকেই পারছো তোমরা। v/c তাহলে কত আসলো? 0.6। আমার দরকার কি? আমার এখন দরকার হচ্ছে v²/c²। তাহলে v²/c² কত বলো? এটা 0.6 পাইছি, তাহলে v²/c² দুটার উপরে কি স্কোয়ার করছি, এই পাশে স্কোয়ার করলে আমার এই পাশেও স্কোয়ার করতে হবে। তাহলে 0.6 এর উপর স্কোয়ার করো। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, তুমি কি এত ভেঙে ভেঙে করবা? তুমি আরো ফাস্ট করবা। কিভাবে? এইটা তুমি 2-3 বার হাতে করবা যাদের প্রবলেম আছে, আর যারা দ্রুত করতে পারো তাদের তো সমস্যাই নাই। 0.6 এর উপরে যদি স্কোয়ার করো, 6 এর উপর স্কোয়ার করলে কত হয়? 36 না? তাহলে 0.36 আসবে। যদি কারো প্রবলেম হয় তুমি যে কাজটা করবা, 0.6 কয়টা আছে এখানে? দুইটা আছে না? 0.6 ইন্টু 0.6 গুণ করে নর্মালি তুমি গুণ করে দেখবা, তাহলে কত আসছে? 0.36 আসছে না? তোমার দরকার কি বলো? দেখো আস্তে আস্তে তোমাদের আমি দেখাচ্ছি পুরাটা। তোমার দরকার হচ্ছে 1 - v²/c²। তোমাদের যদি একবারে পুরাটা দেখাতাম একটু বিরক্ত লাগতো, এই জন্য আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে 1 - v²/c² এর মান তুমি কত পাইছো? 0.36 পাইছো না? এখানে বসাই দাও 0.36। এটা বিয়োগ করে দেখো 0.64 আসবে। ঠিক আছে, এটা বিয়োগ করলে কত আসবে? দেখো বিয়োগ করে দেখো, নর্মালি বিয়োগ করলেই 0.64 আসবে। এখন তোমার তো এটাও দরকার না, তোমার দরকার কি? তোমার দরকার √1 - v²/c²। তাহলে কি এটা রুট ওভার করতে হবে না? তো এটা রুট ওভার করলে কত হবে? কত স্কোয়ার করলে 64 হয়? 0.8 না? তাহলে আমি কি বলতে পারবো এখানে করলে কত আসবে? 0.8। তাহলে পুরা মানটা আসে কত? 0.8। এখন তোমাদের আমি একটা শর্টকাট দিব, ঠিক আছে? এতক্ষণ বলিনি বাট এখন বলবো। দেখো শর্টকাটটা হচ্ছে এরকম, এটা একটু মনে রাখবা। যদি 0.6 সি বেগে যায়, এত বেগে যদি যায়, তাইলে এই যে এই পার্টের মান 1 - v²/c², এটার রুট, এটার মান আসে 0.8। বোঝা গেছে? এটা মনে রাখবা, এটা তোমার অনেক কাজে দিবে। যদি 0.6 সি বেগে যায় তাহলে কত আসবে? 1 - v²/c² এর মান রুট ওভার এটার মান 0.8। আর যদি যদি এখানে লিখে দিচ্ছি 0.8 সি বেগে যায়,
এটা একটা একটা ইনভার্স, ইনভার্স বলা ঠিক না, 0.8 বেগে যায় তখন এই যে এটার মান ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটার মান 0.6 আসে। ঠিক আছে? আর ভার্সিটি গুলাতে এই জন্য দেখো এমন একটা মান দেয় যাতে তুমি এটা হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো। বাকি যেগুলো মান আছে না ওইগুলা দিয়ে হ্যান্ড ক্যালকুলেশন করা অনেক ঝামেলা, আর এইটা দিয়ে তুমি তাড়াতাড়ি করতে পারবা। বলো, এই যে এতক্ষণ ধরে তোমাদের আমি দেখালাম, এটা কি তোমার করার দরকার আছে? তোমার তো এমসিকিউ। 0.6 বেগ যদি তুমি দেখো, এই অনুপাতটাকে দেখবা, সি দ্বারা ভাগ করে যদি 0.6 হয় তাহলে তুমি বুঝে নিবা যে এই পুরা পার্টের মান কত। আমি এটা মিশাই দিই, এই পুরা পার্টের মান 0.8, আর 0.8 সি বেগে যদি যাইতো এই পুরা পার্টটার মান কত হইতো 0.6, তাহলে এই পার্টটার মান কত পাইছি আমি 0.8 পাইছি। ঠিক আছে, তাহলে এটা গুণ করে দেখো, 3 আসছে 24 হয়, তোমরা একটু গুণ করে দেখবা, এখানে আসে 24 বছর। তাহলে আসলে ঘটনাটা কি হয়েছে? ঘটনা যেটা হয়েছে, এটা তো 24 বছর আসে তাই না, 3 আসছে 24, হ্যাঁ। ঘটনা যেটা হয়েছে, পৃথিবীতে এদিকে 30 বছর পার হয়ে গেছে, বাট ওই যে ব্যক্তিটা মহাকাশযানে গেছিল না, তার হিসাবে মাত্র সময় গেছে কতটুকু? তার হিসাবে মাত্র সময় গেছে 24 বছর। ঠিক আছে, পৃথিবীর হিসাবে এইদিকে অনেক সময় চলে গেছে 30 বছর, বাট তার হিসাবে সময় গেছে কত? 24 বছর। তাহলে তার আগে বয়স কত ছিল? 25, তার হিসাবে অতিবাহিত হয়েছে 24, তাহলে এখন তার বয়স কত? 25 প্লাস 24 করলে আসে 49 বছর। তাহলে আমাদের আনসার হচ্ছে 49 এর। বলো, বুঝতে পারছো এবারটা? এইখানে সবচেয়ে কঠিন ম্যাথ সম্ভবত ছিল এইটাই, অনেক ঝামেলার ম্যাথ ছিল। এটা যদি বুঝতে পারো তাইলে এই টপিকের আর কোনো ম্যাথে আশা করি প্রবলেম হবে না। হ্যাঁ, এই যে অনেকে তোমরা আনসার দিয়ে ফেলছো, সাবাস। হ্যাঁ, চলো তাহলে আমরা সামনের দিকে যাই। এইটা বুঝতে পারলে মোটামুটি সবই তোমার কাভার, এই টপিকে যা আছে সবই একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো সামনের দিকে যাই। আচ্ছা, এটা তো ক্যালকুলেশন করলাম। হ্যাঁ, খুব ভালো একটা ম্যাথ এইটা। তোমাদের দেখো, একটি ট্রেনের স্থির অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। ট্রেনটা কত? ট্রেনটা হচ্ছে 100 মিটার লম্বা। এই ট্রেনটা একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে যাচ্ছে, যে সুড়ঙ্গটার দৈর্ঘ্য কত? 80 মিটার। প্রশ্ন হচ্ছে, সুড়ঙ্গের দুই প্রান্তে অবস্থিত পর্যবেক্ষকরা লক্ষ্য করলেন যে একটি মুহূর্তে ট্রেনটির দৈর্ঘ্য ঠিক সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান হয়। সি এর এককে ট্রেনের বেগ কত? তাহলে তুমি একটু হালকা চিন্তা করে দেখো কি হয়েছে। এই ট্রেনটা প্রকৃত বেগ হচ্ছে 100, সরি প্রকৃত দৈর্ঘ্যটা হচ্ছে কত? 100 মিটার। কিন্তু পর্যবেক্ষকের কাছে মনে হচ্ছে কত? আপেক্ষিক বেগটা, সরি আপেক্ষিক দৈর্ঘ্যটা কত? আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার দৈর্ঘ্যটা মনে হচ্ছে 80 মিটার। তাহলে মনে হচ্ছে যে এটা সেটা কত? এল। আর প্রকৃত কত? এল নট। তাহলে তুমি এটা করে দেখো, এল এল নট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে বলো কত? এটা কত? 80, এটা 100 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। 100কে এটা ভাগ করলে কত? 0.8 আসে না? এইটা দেখে তোমার আনসার বলে দেওয়া উচিত, কারণ আমি তোমাকে শর্টকাট শিখেছি। এইটা দেখে তোমার আনসার বলে দেওয়া উচিত। একটু আগে তোমাদের যে এত সময় ধরে করালাম না, দেখো তার আউটপুট এখন তুমি পাবা, যে এইটা তুমি তোমার আর এত বেশি ক্যালকুলেশন করতে হবে না। তোমরা এইটা দেখে আমাকে ডিরেক্ট বলো তো, এখানে ভি কত হইলে এই পুরাটার মান 0.8 হয়? বলো তো একটু, তাহলে আমার ভেতরে একটু শান্তি লাগবে যে এতক্ষণ কষ্ট করে তোমাদের যেটা পড়ালাম বুঝাইতে পারছি। হ্যাঁ, এই যে আনসার দাও তোমরা শুরু করছো, যাক এখন ভালো লাগতেছে। ভি তাইলে হবে 0.6 সি, তাই না? তাহলে এখন কি আমার ক্যালকুলেশন করে দেখাইতে হইলো? হ্যাঁ, এই যে সবাই তোমরা আনসার দিছো। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। যে ওই জিনিসটা যদি মনে রাখি, দেখো এটা কত একদম রিসেন্ট আসছিল, ডিউ 22-23 আসছিল, জাস্ট 2 বছর আগে আসছিল, 2-3 বছর আগে আসছিল। ঠিক আছে, চলো সবাই পারছো তোমরা, যাক এখন দেখে ভালো লাগতেছে। সামনের দিকে যাই আমরা, যে এটা আর আমার করে দেখাইতে হলো না, তোমরা এই মানটা মনে রাখবা, তাহলে তাড়াতাড়ি এমসিকিউ সলভ করতে পারবো। আগেরটাও তাড়াতাড়ি হইতো যদি আগে মুখস্থ থাকতো তোমাদের। কি বলছে? 2 কেজি ভরের একটি বস্তুর গতিবেগ যদি 1/3 সি হলে গতিশীল অবস্থায় বস্তুটার ভর কত? তো চলো এটা আমরা একটু করে দেখি। তাহলে আমরা জানি কি, এম ইকুয়ালস টু
এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে কি দেওয়া আছে বলতো? ভি দেওয়া আছে 1/3 সি। তাহলে এখানে যদি বসাই আমি কিভাবে কত আসবে? রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এর অনুপাত কি তাহলে 1/3 না? তাহলে কি আমি 1/3 স্কোয়ার একবার লিখতে পারবো? কারণ কি, যদি তুমি ভি এর মানটা 1/3 সি বসাও, সি সি কেটে যাবে, তাহলে 1/3 এটার উপর স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এখন অনেক ম্যাচিউর হয়ে গেছো, একদম এক বিষয় শেষের দিকে চলে আসছো তোমরা। তাহলে কত এখানে এম নট নিচে কত আসে? 1 মাইনাস, তাইলে আসে 1/9 তার উপরে রুট। এখন ওই এম নটের মান তোমার কত দেওয়া আছে? এম নটের মান দেওয়া আছে 2, আর নিচে কত আসে? এইটা বিয়োগ করে দেখো, 9 কে 9, 9 থেকে 1 বাদ দিলে 8, তাহলে আসে 8/9 তার উপরে রুট। এখন দেখো 8 কে রুট করলে কত হয় এটা মনে রাখবা। 8 কে রুট করলে কত হয় এটা সবাই মনে রাখবা, এটা হচ্ছে 2√2। এটা সবাই মনে রাখবা, 2√2 কেমনে আসে এটা তুমি স্কোয়ার করে দেখো, তাহলে বুঝতে পারো কেমনে আসে। বুঝে গেছে? 8 কে রুট করলে কত আসে? 2√2। তাহলে আমি এখানে বসাবো কত? 2√2, আর নিচে 9 কে রুট করলে আসে কত? 3। 2 2 কেটে গেল, 3 উপরে গেলে 3/√2, তাই না? বলো আনসার কি? 3/√2 আছে? হ্যাঁ, 3/√2। বুঝে গেছে? বলো বুঝতে পারছো নাকি? হ্যাঁ, ওই যে অনেকে তোমরা আগে আনসার দিয়ে ফেলছিলা। চলো সামনের দিকে যাই তাহলে, আনসার যেহেতু দিতে পারছো তোমরা। আচ্ছা, এটা আবার করে আসছি, এই কোশ্চেন গুলো করে আসছি। এই ম্যাথটা আমরা তোমরা হচ্ছে করে বলো তো, একটি কণা ভি বেগে যদি চলে যাতে তার স্থির ভরের দ্বিগুণ হয়, তার গতিশীল ভরটা স্থির ভরের দ্বিগুণ হয়, তার মানে এই এমটা কি হবে? যাতে 2m0 হয়, তাহলে তার বেগ কত? বলো এটা আনসার বলো, এটা আমি করে দিব না, কারণ সেম একটা ম্যাথ আমি করে দিচ্ছি, সেম একটা ম্যাথ একদম সেম। হ্যাঁ, এই যে আনসার দেওয়া শুরু করছো তোমরা, সাবাস, এই যে আনসার দিয়ে ফেলছো সবাই, এই তো সুন্দর। এটা আসবে √3/2। ঠিক আছে, সেম টাইপের একটা ম্যাথ আমি করে দিয়ে আসছি, জাস্ট এখানে মান বসাই দেখবা, এটাও সেম আসবে। এটাও একটু রিটেনের জন্য দেখে রাখবা। চলো সামনের দিকে যাই, এটাও সেম। এটা কত বলো? একই টাইপের ম্যাথ। কি কি দেওয়া আছে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। একটি মহাশূন্য যান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে অতিবাহিত 2 দিন, মহাশূন্যে অতিবাহিত হচ্ছে, তার মানে যে মানুষটা মহাশূন্যে গেছে তার হিসাবে সময় কত? 2 দিন। তার মানে এটা কি? এটা হচ্ছে টি নট। ঠিক আছে, পৃথিবীতে অতিবাহিত সময় 4 দিন, তাহলে পৃথিবীর সময়টা কি? পৃথিবীর সময়টা কি টি না? পৃথিবীর সময় যদি টি হয়, তাহলে তোমাকে কি বলছে? বেগটা বের করতে হবে। বুঝা গেছে? বেগটা বের করতে হবে। বলো পারবা এটা? তোমরা পারলে আমি সামনের দিকে চলে যাব, তোমাদের পড়ার সময় নষ্ট করব না। হ্যাঁ, এটা আমি আশা করতেছি তোমরা পারবা। জাস্ট ফর্মুলাতে বসাই দিবা T = T0 √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তুমি টি আর T0 এর মান জানো, সেখান থেকে ভি বের করতে হবে। ঠিক আছে, সামনে গেলাম আমি। হ্যাঁ, 1 মিটার দৈর্ঘ্য, আচ্ছা মিটার স্কেল, আচ্ছা 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর 0.95 সি বেগে চলমান হলে ল্যাবে এর পরিমিত দৈর্ঘ্যের মান কত? এইটাতে হ্যান্ড ক্যালকুলেশন কে করতে পারো বলো? এই 0.95 সি, এটা হ্যান্ড ক্যালকুলেশন কে করতে পারবা বলো? এটা কি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা তোমরা? বলো তো একটু, বলো 0.95 সি, 0.8 আর 0.6 তোমাদের শিখাইছি, 0.95 এর জন্য হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা? দেখি তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনের কেমন অবস্থা। আচ্ছা, আচ্ছা, দেখো এমনি ধরা খাবা তোমরা। বোঝা গেছে? মাথা ঠান্ডা যদি না রাখো এমনি ধরা খাবা। এটা একটা
ধরা খাওয়ার মতো ম্যাথ। এটা হচ্ছে একটা ধরা খাওয়ার মতো ম্যাথ। একজন সঠিক আনসার লিখে আবার ডিলিট করছো, আমি নামটা দেখতে পারিনি, তুমি দেওয়ার সাথে সাথে আবার ডিলিট করছো তোমরা, মানে কে জানি একজন লিখছিলা আনসারটা। দেখো এই জায়গায় তুমি স্কেলটা আঁকো তো, তুমি স্কেল আঁকো। এইটা হচ্ছে ধরে নাও সেই মিটার স্কেলটা, ঠিক আছে, এটা হচ্ছে স্কেলটা। তো মিটার স্কেলে তুমি দৈর্ঘ্য জানো, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বলছে কত 1 মিটার। একটা মিটার স্কেলে দৈর্ঘ্য কত হয় 1 মিটার। তার প্রস্থ বরাবর একটা মহাকাশযান যাচ্ছে, মহাকাশযান যাচ্ছে কি বরাবর, প্রস্থ বরাবর যাচ্ছে না? তাহলে প্রস্থ বরাবর যদি যায় তাহলে দৈর্ঘ্যে কি কোনো চেঞ্জ হবে? যদি প্রস্থ বরাবর যায় দৈর্ঘ্যের কি কোনো চেঞ্জ হবে? মহাকাশযান, এটা মনে রাখবা, মহাকাশযান যেই বরাবর যাচ্ছে, যে এক্সিস বরাবর যাচ্ছে, ওই এক্সিস বা ওই অক্ষ বরাবর শুধু চেঞ্জ হয়। তার প্রস্থ ছোট বড় হবে, বুঝা গেছে? প্রস্থ ছোট বড় মনে হবে, বাট দৈর্ঘ্য কোনো কিছুই হবে না। বুঝা গেছে? যাচ্ছে কোন দিক বরাবর, প্রস্থ বরাবর না। যদি বলতো দৈর্ঘ্য বরাবর যাচ্ছে তাইলে তুমি ম্যাথ করে বের করতা। যেহেতু যাচ্ছে প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর কোনো চেঞ্জ নাই। বুঝা গেছে? তাহলে আনসার কত, ওর মধ্যে দৈর্ঘ্যের মান কত বলো? এখন আনসার দাও তো দেখি। আচ্ছা, দুইটা আনসারই আসতেছে, একটা আসছে 0, একটা আসছে 1। দেখি কতজন কি আনসার দিতে পারো, কারটা ঠিক হয় দেখি। ঠান্ডা ভালোই পড়ে গেছে মোটামুটি, তোমরা একটু সাবধানে থাকবা, সামনে তোমাদের এক্সাম, ঠান্ডা যাতে না লাগে। খুব সহজেই মানে ঠান্ডা লেগে যাচ্ছে, এমনিতেই আমার নিজেরও হঠাৎ করেই ঠান্ডা লেগে গেছে কালকে। একটু সাবধানে থাকবা, এক্সামের আগে ঠান্ডা লাগলে পড়াশোনা করতে পারবে না, সবকিছু তখন বিরক্ত লাগবে। একটু সাবধানে থাকো আর কয়েকটা দিন। আচ্ছা যাই হোক, অনেকে একটু ভুলভাল আনসার দিছো, তো সমস্যা নাই। এটা যেহেতু পরিবর্তন হচ্ছে না তাহলে কি হবে, তাহলে কি হবে 1 মিটার, ঠিক আছে। আচ্ছা, অলরেডি ঠান্ডা লেগে গেছে, সাবধান থাকো, চেষ্টা করো খাবার করার জন্য। আচ্ছা দেখো, একটি মহাশূন্য যান কত বেগে মহাশূন্যে মহাশূন্যে একদিন চললে পৃথিবীর হিসাবে 2 দিন অতিবাহিত হওয়ার সমান হবে। এই ম্যাথটাও তোমরা নিজে করতে পারবা, কারণ সেম টাইপের ম্যাথ আমরা আগে দেখে আসছি। ঠিক আছে, এটা কিন্তু রিটেনে আসছিল কোথায়, কেইউ 24-25 রিটেনে আসছিল। যাই হোক, এটা তোমরা নিজে পারবা আমি জানি, কারণ তোমার সব দেওয়াই আছে। কি দেওয়া আছে এখানে, টি দেওয়া আছে, সরি এটা টি নট দেওয়া আছে মহাশূন্যে, ঠিক আছে। আর পৃথিবী হিসাবে এটা কি, টি, ঠিক আছে, দেওয়াই আছে। আচ্ছা, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। পুরা দেখো, তোমার ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে মোট 21টা চ্যাপ্টার আছে। এই 21টা চ্যাপ্টার থেকে রিটেনে কোশ্চেন আসে মাত্র কয়টা, 4টা। তার মধ্যে যদি তুমি দেখো যে একটা টপিক থেকেই 2টা কোশ্চেন আসছে, খুব সুন্দর 2টা কোশ্চেন আসছে, তাহলে তুমি কি ভাববা, ওই টপিকটা কি পড়বা না, না কি করবা বলো? এই হচ্ছে এই ভর শক্তি রূপান্তর, এই একটা টপিক থেকে 2টা রিটেন কোশ্চেন আসছে। এমসিকিউ তো অনেক আসছে, বুঝা গেছে, সব আমি এখানে অ্যাড করিনি, বাট এমসিকিউ অনেক আসছে, রিটেন আসছে 2টা, একটা হচ্ছে আমার সময় আসছিল, আরেকটা এই যে রিসেন্ট একবার আসছে। ঠিক আছে, চলো সেগুলো আমরা সলভ করব। আর এখান থেকে রিটেন গুলা মানে একদম তুমি মান বসাবার বের করবা, মানে এমন না, একটু কাজ করতে হয়। চলো, তো শক্তির ভর ও শক্তির রূপান্তর, শক্তির রূপান্তরটা কেমনে হয়? এই যে এইটা হচ্ছে সে বিখ্যাত ফর্মুলা, আমরা জানি না, ইকুয়ালস টি এমসি স্কোয়ার। তো এইটা একটা মজার, আরেকটা হচ্ছে আরেকভাবে বলে ইকুয়ালস টু এমসি স্কোয়ার। এটা কে দিছে, আইনস্টাইন না? তো অনেকে বলে এটা কেমনে দিছে, সেটা হচ্ছে ই মানে হচ্ছে আইনস্টাইন, আর এম মানে হচ্ছে তার ওয়াইফের নাম ছিল হচ্ছে ম্যারি সম্ভবত, আর সি সি স্কোয়ার তার হচ্ছে 2টা বাচ্চা ছিল। তো এইটা আমার শোনা কথা, আমি কোনো বই টই ঘেটে দেখিনি এটা, ঠিক আছে, জাস্ট আমি শুনছি, জাস্ট তোমাদের বললাম। বুঝা গেছে? কিন্তু এইটা আইনস্টাইন কিন্তু এত এইটা দিয়ে আর সূত্র বানায়নি, তিনি তো হচ্ছে প্রুফ টুপ করে সূত্র নিয়ে আসছে। বুঝা গেছে, এমনি মজা করে অনেকে বলে। যাই হোক, দেখো, তো তোমার এখানে কি কি জানতে হবে,
নিশ্চল শক্তি বা স্থিতি শক্তি, নিশ্চল অবস্থায় তার শক্তি কত, নিশ্চল অবস্থায় ভর কত বলতো, এম নট। আমরা পড়ছিলাম না একটু, আমরা আগে দেখছি যে নিশ্চল অবস্থায় ভর কত, নিশ্চল অবস্থায় ভর এম নট। তাইলে শক্তিটা কি হবে, নিশ্চল অবস্থায় শক্তি ই নট ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে এই জিনিসটা তোমার দেখতে হবে। নিশ্চল অবস্থায় তার ভরবেগ কিন্তু জিরো। নিশ্চল অবস্থায় যদি বেগ জিরো হয় তাহলে কি হবে, ভরবেগ জিরো না। এখন দেখো গতিশীল অবস্থায় কি হবে, এটা কি ছিল নিশ্চল অবস্থায়, গতিশীল অবস্থায় অনেক কিছু হয়ে যাবে, এখানে অনেক কিছু হবে। কি কি হবে, গতিশীল অবস্থায় তার ভর চেঞ্জ হয়ে যাবে। ভরের ফর্মুলা এই যে এটা, এটা হচ্ছে তার ভরের ফর্মুলা, পড়ে আসছি আমরা। তার মোট শক্তিটা কি হবে, গতিশীল অবস্থায় যখন থাকবে, দেখো একটা বস্তুর মোট শক্তি আমরা কেমন হিসাব করি, তার স্থিতি শক্তি আর তার গতিশক্তি, তাই না। এই জায়গাতেও সেম, তার মোট শক্তিটা কত, এম সি স্কোয়ার। মোট শক্তি কত, মোট শক্তি হচ্ছে এম সি স্কোয়ার, আর তার স্থিতি শক্তি কত, এম নট সি স্কোয়ার। তাহলে আমরা কি জানি, আমি একটু এখানে দেখাই, এটা দেখো ভালো করে মনোযোগ দিয়ে দেখো। মোট শক্তি মানে হচ্ছে স্থিতিশক্তি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি। এখন তুমি মোট শক্তিটা জানো, মোট শক্তিটা হচ্ছে ই, স্থিতিশক্তিটা হচ্ছে ই নট, তুমি গতিশক্তিটা বের করতে চাচ্ছ। মোট শক্তি তোমাকে কি বলছে, মোট শক্তি হচ্ছে এম সি স্কোয়ার, আর স্থিতিশক্তিটা কত, স্থিতিশক্তি আমি একটু আগে তোমাদের বলে দিছি এম নট সি স্কোয়ার। তুমি ই কে বের করবা, তাহলে ই কে গতিশক্তি ইকুয়ালস টু কি লিখতে পারবা বলো তো, ই কে ইকুয়ালস টু তুমি লিখতে পারবা কি, এটা যদি এই পাশে আসে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এটাকে যদি আমি সি স্কোয়ার কমন নেই, এম মাইনাস এম নট সি স্কোয়ার, এইটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা। খুব সুন্দর মতো মুখস্থ রাখবা, খুবই ভালো করে মুখস্থ রাখবা, এইটা খুবই ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা যতগুলা স্টার পারো দিয়ে দাও, যতগুলা স্টার পারো, ঠিক আছে, এটাতে যতগুলা পারো স্টার দিয়ে রাখো। এই যে নীরব আলী বলছো বিয়ের পরে এমন সূত্র বানাবা, ভালো তো, তাহলে তোমার নামে এইভাবে পড়াবো আমরা। আচ্ছা যাই হোক, এই গতিসূত্র, গতিশক্তির সূত্রটা আমরা দেখলাম, এই জায়গাতে ডিরেক্ট এটা লেখা আছে দেখো, সরি আমি বেশি আগাই গেছি, এই জায়গায় এই যে ডিরেক্ট এটা লেখা আছে, আমি তোমাদের এটা পুরাটা প্রুফ করে দেখালাম, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে, এখন দেখো যেহেতু এটার গতিশীল আছে তার মানে কি এটা একটা বেগ আছে না, গতিশীল আছে তার মানে কি এটা একটা বেগ আছে, তাহলে কি এখন তার কি থাকবে, ভরবেগ থাকবে। ভরবেগটা কি, এম ভি। কেন এম নট ভি হয়নি, কারণ গতিশীল অবস্থায় তার ভর কত, গতিশীল অবস্থায় তার ভর এম আর বেগ ভি। এখন এম ইকুয়ালস আমি কি লিখতে পারি আবার, এম নট বাই এটা, জাস্ট এটা দেখে রাখবা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু দেখে রাখবা। চলো সামনের দিকে যাই, এটা দেখালাম আমি। আচ্ছা এইগুলোর দরকার নাই, তোমার যেটা দরকার সেটা হচ্ছে এইটা, এইটা মনে রাখতে হবে। আমি আমার নিজের কথা বলি, এই ফর্মুলা আমার মনে ছিল না জন্য আমার ফিজিক্সের একটা রিটেনে আমি লিখতে পারিনি। এইটা আমাদের সময় এই কোশ্চেনটা আসছিল, যদিও ডিরেক্ট না, বাট খুব ভালো একটা কোশ্চেন আসছিল, আমার ফ্রেন্ড অনেকেই পারছিল, বাট আমি এটা করতে পারিনি, কারণ এই সূত্রটা আমার পুরোটা মনে ছিল না। এই ভুল সূত্র লিখে চলে আসছি আমি, ভুল সূত্র করে ভুলভাবে ম্যাথ করে চলে আসছি, বুঝে গেছে। এই ফর্মুলাটা মনে রাখবা, বুঝতে পারছো, আমার নিজেরই মনে ছিল না, এই জন্য আমি একটা রিটেন, এটা রিটেন ভুল করে আমি চলে আসছি, বুঝা গেছে। এটা যদি কোনটা কি, ই কি বলো, ই তো শক্তি, এম নট হচ্ছে স্থির অবস্থায় ভর, সি হচ্ছে আলোর ভর, পি হচ্ছে গতিশীল অবস্থায় ভরবেগ। পিটা কি, পি হচ্ছে গতিশীল অবস্থায় ভরবেগ। এখান থেকে যেটা দরকার, আচ্ছা এটা এই এমসিকিউ দেখাবো, এখানে একটা এমসিকিউ আছে, আমি সামনে দেখাবো তোমাকে। হ্যাঁ চলো সামনের দিকে যাই আমরা। একটি প্রোটনের গতিশক্তি এর মোট শক্তির 75%। প্রোটনটির দ্রুতি কত, প্রোটনটার কি বলছে দেখো তো, গতিশক্তি মোট শক্তির 75%, তাহলে তার গতিশক্তি, তার গতিশক্তি ই কে, এটা কি
মোট শক্তির 75% অফ মোট শক্তি ই। ঠিক আছে, তাহলে গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি? এম মাইনাস এম নট সি স্কোয়ার। 75% মানে কত বলতো? 75/100 না? 75% মানে 75/100। আর টোটাল শক্তি মানে কত? এম সি স্কোয়ার। ঠিক আছে, এটা কি মোট শক্তি না? তোমাদের ফর্মুলা আমি আগে দেখাইছি, মোট শক্তি মানে এম সি স্কোয়ার। এখন তুমি এটা একটু গুণ করে দাও, এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এটা ভাগ করলে কত আসে? 0.75 এম সি স্কোয়ার। এখন যে কাজটা করবা, এম নট সি স্কোয়ার কে ডান পাশে নিয়ে যাও আর এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এম সি স্কোয়ার এটাকে 0.75 এম সি স্কোয়ার ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার। দেখো 1 থেকে 0.75 বাদ দিলে কত থাকে বলো তো? 1 থেকে 0.75 বাদ দিলে থাকে কত? 0.25 এম সি স্কোয়ার। এটা ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার, তাই না? আচ্ছা, তাইলে দুই পাশ থেকে সি স্কোয়ার চলে গেলে থাকে কত? এম নট ইকুয়ালস টু 0.25 এম। বলো তাহলে আনসার কোনটা? বলো তো আনসার কোনটা, বলো। আনসার কি আমরা পাইছি? না, এইটা কেবল আমি এটা পাইলাম না, এরপরে আমার দেখতে হবে কি? এরপরে আমার দেখতে হবে এম ইকুয়ালস টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেখানে যেখানে এই যে দেখো বের করলাম না যেটা, যে এম নট এর মান কত? 0.25 এম বের করছি, এইটা এখানে বের বসাইতে হবে। তাহলে এম এম নট কত পাইছি? 0.25 এম। হয়ে গেছে? এখান থেকে তোমাকে ভিটা বের করতে হবে। বলো এখান থেকে কি বের করতে পারবা? এই যে অনেকে আনসার দিয়ে ফেলছো, যাক ভালো লাগতেছে, অনেকেই তোমরা পারো, অনেক আগে আগে করে ফেলছো তোমরা। এম এম কেটে যাবে, দেখো কি থাকবে? জাস্ট 0.25 থাকবে, তো এটাকে এই পাশে নিয়ে 0.25 কে তুমি আরেক ভাবে লিখতে পারবো, 1/4 দিয়ে লিখতে পারবে না? তো এটা এরকম আসবে 1/4, এটা ইকুয়ালস টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এরকম আসবে। তো যাই হোক আর কি, তোমরা তো এটা ক্যালকুলেশন করতে পারবা। তাহলে এটা নিয়ে আর কথা না বলি, সামনের দিকে যাই। বলো এটাতে কারো প্রবলেম হবে? এটা ক্যালকুলেশন করতে তো কারো প্রবলেম হবে না, তাই না? যদি না হয় আমি সামনে আগাবো আর কি। চলো, কারো প্রবলেম নাই। আচ্ছা, এম নট স্থির কোন কণার গতিশীল ভর এম, গতিশীল ভর কত? এম। কণাটির গতিশক্তি স্থির অবস্থার শক্তির 3 গুণ, নিচের কোন সম্পর্কটি সঠিক? বলছে কি, দেখো গতিশক্তি ইকেটা, ইকেটা কি বলছে? স্থির অবস্থার শক্তির 3 গুণ। স্থির অবস্থার শক্তির কি, দেখো তোমাদের এখানে একটু দেখাই আসি। এই যে দেখো স্থির অবস্থা শক্তি কি বলো? হ্যাঁ, এখন জাস্ট এখানে এই কাজটাই করতে হবে। বুঝা গেছে? তাহলে স্থির অবস্থার শক্তির 3 গুণ, 3 ইন্টু স্থির অবস্থার শক্তি, তাহলে কি হচ্ছে এম মাইনাস এম নট সি স্কোয়ার, আর এটা হচ্ছে 3 ইন্টু স্থির অবস্থার, তো আমি ই নট লিখি, তাহলে এম নট সি স্কোয়ার, এটা কিন্তু স্থির অবস্থার, মোট কিন্তু না। তাহলে তুমি জাস্ট এটা গুণ করলেই পেয়ে যাবা এম এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এটা ইকুয়ালস টু 3 এম নট সি স্কোয়ার সবগুলো। আচ্ছা, এম সি স্কোয়ার ইকুয়ালস টু 3 এম নট সি স্কোয়ার ছিল, এক পাশ থেকে আরেকটা গেছে, তাহলে কি 4 এম নট সি স্কোয়ার। দুই পাশ থেকে সি স্কোয়ার চলে গেলে এম ইকুয়ালস টু 4 এম নট। বলো এটা বুঝতে পারছো নাকি? হ্যাঁ, এই যে অনেকেই বলে ফেলছো আগেই। বলো বুঝতে পারছো এটা?
এই যে অনেকে, আচ্ছা 2m কেমনে আসলো তোমার, এটা একটু ভালো করে দেখো। 2m তো আসার কথা না, 4ই তো আসতেছে। হ্যাঁ দেখো, হয়তো তোমার একটু ক্যালকুলেশনের কথা ভুল হয়েছে, সমস্যা নাই, দেখো একটু জাস্ট দেখলেই বের করতে পারবা, এটা ইজি ছিল, সমস্যা নাই। চলো সামনের দিকে যাই। যদি প্রোটনের গতিশক্তি m0c² হয়, এর সমান হয়, তবে এর ভরবেগের মান কত? সুন্দর একটা ম্যাথ, দেখো প্রোটনের গতিশক্তির মান, গতিশক্তি নরমালি ইকে ইকুয়ালস টু আমরা কি জানি, ইকে ইকুয়ালস টু আমরা ফর্মুলা জানি হচ্ছে এম, আচ্ছা m c² - m0c², এটা আমরা জানি তাই না গতিশক্তি। তো বলছে এইটা যদি আবার m0c² এর সমান হয়, এইটা যদি m0c² এর সমান হয়, তাহলে তার ভরবেগ কত? চলো দেখি কেমনে করা যায়। m c² কি লেখা যায়, এই পাশে কি m0c² ছিল, এখানে কি m0c² আছে না, এটা যদি ওই পাশে চলে যায়, তো দুইটা প্লাস হয়ে যাবে, কি হয়ে যাবে 2m0c²। তাহলে দেখো দুই পাশ থেকে c² চলে গেলে m = থাকতেছে 2m0। ঠিক আছে, m = কি থাকতেছে 2m0। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে m যদি 2m0 থাকে তাহলে কি হয় বলতো। এখন তোর বের করতে বলছে ভরবেগ, ভরবেগ মানে কি, ভরবেগ মানে হচ্ছে p, p = mv। ঠিক আছে, তাহলে তুমি m এর মান পাইছো, তুমি m এর মান কত, এই পাশে আমি লিখতেছি, m এর মান কত পাইছো 2m0, বসাই দাও 2m0। এই v এর মান তো তুমি জানো না, v এর মানটা বের করতে হবে। তোমরা v এর মানটা কিভাবে বের করবা, এই যে m সব সময় এই যে এটা আসবে, দেখবে এটা বারবার আসবে, মানে v²/c²। তো এটা করলে, আমি এটা করে দিব না, এটা করলে তোমরা যেটা দেখবা v আসবে √3/2c। তোমরা করে দেখছো, এটা এটা আমি নিজেই করে দিছি। যদি এরকম ভর দ্বিগুণ হয়ে যায় তাহলে এটা আসে, আমি নিজেও করে দিছি। তাহলে এটা v এর মান বসাও, তাহলে 2m0 হচ্ছে √3/2c। তাহলে কি আসে, 2 কেটে গেলে √3m0c²। বলো বুঝতে পারছো, সরি c² কেন লিখলাম, m0c। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই যে অনেকে আনসার দিয়ে ফেলছো, অনেকে আনসার দিয়ে ফেলছো, হ্যাঁ আমি ভুল করছিলাম। চলো সামনের দিকে যাই। এটাতে কি বলছে দেখো, এটাতে জাস্ট হ্যান্ড ক্যালকুলেশন। 4 কেজি ভরের একটি বস্তু সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত হলে শক্তির পরিমাণ কত? তাহলে এইটা আমরা কি জানি, E = mc²। তার ভর কত দেওয়া আছে 4 কেজি, আলোর বেগ কত জানো তুমি 3 × 10⁸, তার উপরে স্কোয়ার, তাহলে করো 4, 3-এর উপরে স্কোয়ার করলে কত 9, 10⁸, তার উপরে 2। পাওয়ার এরকম, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার গুলা গুণ হয়ে যায়, তাহলে কি আসবে 10⁻16। তাহলে কত থাকতেছে 4 × 36 × 10⁻16। এখন তুমি দেখো এরকম আছে, একটা অপশনে 36 দিয়ে নাই, সবগুলো আছে কি 3.6 আছে না। তো তোমাদের আমি এটা বলছিলাম, এর আগের ক্লাসেও বলছিলাম, যদি তোমার দশমিক নিয়ে আসতে হয়, যদি তোমার বাম দিকে যাইতে হয়, এই দিকে যদি যাও 10-এর পাওয়ার বাড়তে থাকবে, এদিকে আসতে 10-এর পাওয়ার বাড়তে থাকবে, বোঝা গেছে। যখন এদিকে আসবা 10-এর পাওয়ার বাড়তে থাকবে, আর যদি এইদিকে যাও 10-এর পাওয়ার কমতে থাকবে। তো এইদিকে যদি আসি, একটা ঘরে যদি নিয়ে আসি, তাহলে 10-এর পাওয়ার 16 থেকে হয়ে যাবে 17, তাই না। তাহলে কোনটা আসতেছে 3.6 × 10⁻17। ঠিক আছে, চলো শূন্য ভর এবং এই প্রশ্নটা দেখো কোথায় আসছিল আমার সময়, এই প্রশ্নটা ভালো ছিল আমার সময়, এই চ্যাপ্টার থেকে খুব সুন্দর সুন্দর প্রশ্ন আসছিল। আমি রিটেনটা পারছিলাম না, বললাম তো আমি রিটেনটা পারিনি। এইটা দেখে এটাতে অনেকে কি ভুল করছিল জানো, দেখো শূন্য ভর এবং শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ কোনটি। তো ফার্স্ট দেখার পরে যে ভুলটা হয় সেটা হচ্ছে
এখানে তো ভর শূন্য, অনেকেই ভুল করছিল। ভর শূন্য, তাহলে ভরবেগ আমরা কি জানি? ভর যদি শূন্য, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে ভর যদি শূন্য হয় তাহলে তার কত, ভরবেগও শূন্য না? বাট না, এটা হবে না। কেন হবে না? কারণ তুমি এখন কত বেগ নিয়ে কাজ করতেছো? আলোর কাছাকাছি বেগ নিয়ে কাজ করতেছো না তুমি। তুমি কেমনে বুঝবা এটা? তোমার এই অপশন দেখে বুঝতে হবে। তোমার আলোর বেগের কাছাকাছি মান নিয়ে তুমি কাজ করতেছো। এইটা আসবে কই থেকে? এইটা আসবে দেখো এই যে ফর্মুলা থেকে। এইটা এখন তোমাদের আমি এখন দেখাবো। দেখো, এই যে ফর্মুলাটা ছিল না, এখানে বলছে দেখো, যদি এই যে ভরটা জিরো হয়, যদি ভর জিরো হয় তখন কি হবে? এই এম নট এর মান তুমি জিরো বসাও, এটার মান তুমি জিরো বসাও। আমি ফর্মুলাটা ওখানে লিখে লিখে নিচ্ছি, ঠিক আছে? আমি তোমাদের লিখে দিচ্ছি। হ্যাঁ, ই ইকুয়ালস টু ছিল, এই যে এটা ছিল আমি, ঠিক আছে, এই ফর্মুলাটা ছিল। এখন তোমার এখানে কি ভর কি জিরো হয়ে গেছে না? এই পার্টটা হয়ে গেছে জিরো, তাহলে তোমার থাকবে কত? ই ইকুয়ালস টু কি থাকবে বলো তো? রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার থাকবে না? তাহলে স্কোয়ার রুট কেটে থাকবে পিসি, তাহলে ভরবেগ কত? ভরবেগ পি ইকুয়ালস টু থাকবে পি বাই সি। ঠিক আছে? অনেকে তোমরা আনসার দিছো, অনেকে ভুলো। আচ্ছা, এটা কি আগের আনসার না এখন কাজ? বুঝতেছি না আমি। এটা হবে হচ্ছে খ নাম্বারটা। বলো, বুঝতে পারছো? হ্যাঁ, এই যে আনসার দিছে অনেকে বি। ঠিক আছে, দেখি সামনের দিকে আর কি আছে। এটা আমি করাবো না, এটা তোমাদের কাজ। এটা SW। দেখো, আমার আমার সময় এটা 21-22, আমার সময় এই চ্যাপ্টার থেকে যে স্যারের কি মনে হয়েছিল, এই চ্যাপ্টার থেকে এত কোশ্চেন দিয়েছে। আগেরটাও আসছিল আমার সালে, এটাও আসছিল আমার সময়। এটা সহজ ছিল, এটা তোমরা পারবা। যে একটা বস্তু করে মোট শক্তির স্থির ভর শক্তি যদি দ্বিগুণ হয়, তাহলে আলোর দ্রুতি কত? ওই যে ম্যাথ গুলো আমরা এতক্ষণ করে আসলাম, ওই টাইপেরই ম্যাথ। এত বেগে চলমান একটি কণার গতিশক্তি কত? তো গতিশক্তি আমরা কি জানি? গতিশক্তি আমরা জানি। এটা করে দিতে ইচ্ছা করতেছে না, কারণ তোমাদের অনেক পড়ালাম, এখন তো তোমাদের আউটপুট নেওয়ার কথা। জাস্ট আমি দেখাই দিই কিভাবে করতে হবে। তো তোমার দেখো বেগের মান দেওয়া আছে, তুমি এম নট এর মানও জানো না, এমও জানো না। অপশনে দেখতেছো কি এম নট দেওয়া আছে, তাহলে তোমাকে এই এমটাকে এম নটে কনভার্ট করতে হবে। কেমনে করবা? এম ইকুয়াল টু তুমি জানো, এম নট রুট ওভার স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট, ঠিক আছে, ইন্টু সি স্কোয়ার। এখন কি বের করতে পারবো না? এই ভি এর মানটা সি বাই রুট টু বসাই দিবা, তাইলে পুরাটার মান চলে আসবে। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। 1 AMU ভর শক্তিতে রূপান্তরিত হলে তার মান কত? তো এটা আমি ক্যালকুলেশন করে দেখাবো না, কারণ এইটা তোমার বইয়ে লেখা আছে একদম। 931 মেগা ইলেকট্রোভোল্ট, এটা মুখস্থ রাখবা। এইটা মুখস্থ রাখবা, কারণ যদি কোশ্চেনে এরকম দিয়ে দেয় যে 1 AM এর জন্য তুমি জানো, ধরো না বললো যে 5 AM এর জন্য ভর শক্তি রূপান্তর কত হবে, তোমার এই মানটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? এটাতে ভুল যেটা হয় সেটা হচ্ছে, এটা কিন্তু ইলেকট্রোভোল্টে ওকে দেওয়া আছে, আর এটা হচ্ছে মেগা ইলেকট্রোভোল্ট। এটা কিন্তু মাথায় রাখবা, এটা কিন্তু মেগা ইলেকট্রোভোল্টে করতে হবে। চলো, হ্যাঁ, এই যে দেখো, এখানে একটা রিটেন আছে, এখানে একটা রিটেন আছে, এই যে দুইটা রিটেন আছে। তো আমি কোনটা করে দিব বলো? এটা অবশ্য বেশি ইজি, এইটা একটু বেশি ঝামেলার, ওইটা বেশি ইজি। আগেরটা আগে এইটা করে দিই আমি, ঠিক আছে? এটা ঝামেলা, এটা আমরা আগে করি, এটা সলিউশন করি আমরা। চলো কেমনে করবো দেখো, কি কি তোমার দেওয়া আছে, এটা আগে করবো, এটাও করে দিব, তোমাদের সমস্যা নাই। বলা আছে একটি কণার মোট আপেক্ষিক শক্তি, এটার মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে 10 জুল, ই এর মান দেওয়া আছে, এবং এর আপেক্ষিক ভরবেগ পি এর মান দেওয়া আছে 8/c। এইটা মানে কিন্তু বুঝাইছে কি জানো? এইটা মানে বুঝাইছে 8/c, বুঝা গেছে? 8 জুল/সি মানে 8/c বুঝাইছে এটার মান। যেখানে যেটা 5 লিখছে কেন? আমি একটু প্রশ্ন দেখি, কোশ্চেন ব্যাংক।
তাই তো বলি, এটা ভুল করে লিখে ফেলছি, এটা 5, তাই তো বলি। শূন্য মাধ্যমে আলোর বেগ এত এককে কণাটির স্থির বা নিশ্চল ভরের মান কত? দেখো এটা তোমার মান বের করতে বলছে কি, তোমার এম নটের মানটা বের করতে বলছে, নিশ্চল ভরের মান বের করতে বলছে না। তাহলে তুমি আবার ঠান্ডা মাথায় দেখো, এখানে একটু প্রশ্ন সমস্যা হয়েছিল। তোমার ই এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, এম নটের মান দেওয়া আছে, তাহলে কোন ফর্মুলা তুমি ইউজ করবা? তোমার কাছে ফর্মুলা আছে যেটা ই ইকুয়ালস টু, তুমি জানো, রুট ওভার, আচ্ছা ওটা আগে লিখি, যেভাবে তোমাদের লেখা আছে ওইটাই আগে লিখি। তোমাদের ফর্মুলা যেটা বইয়ে দেওয়া আছে, এম নট সি টু দি পাওয়ার 4 প্লাস প্লাস কি দেওয়া আছে, পি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এই ফর্মুলা আমার আজও সমস্যা হচ্ছে, এটা এই ফর্মুলার সাথে আমার কি শত্রুতা আছে, এম এই যে এম নট স্কোয়ার হবে। দেখো আজকে আমি ভুল লিখছি, আজকে ভুল লিখছি, আমি ডিউ যেদিন এক্সাম দিছিলাম ওই দিনও আমি ভুল লিখছি, এইটাই, এই ফর্মুলাটাই ভুল লিখছিলাম। তাহলে তুমি এখন মান বসায় দেখো কেমনে করবা এটা। দেখো তোমার কি রুট আছে না, তাহলে এই পাশে কি স্কোয়ার করে দিতে হবে, তাহলে কি আসবে, স্কোয়ার ইকুয়ালস টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। এখন তোমার ই এর মান কত দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে 10 জুল, তাহলে 10 এর উপর স্কোয়ার করলে কত আসে, আসে হচ্ছে 100, তাই না? এরপরে এম নট এর মান তো এটাই তো তুমি বের করবা, এম নট স্কোয়ার এটা তুমি বের করবা, সি টু দি পাওয়ার 4 এটাও থাকুক এরকম। পি স্কোয়ার এর মান, পি এর মান কত বলো তো, পি এর মান কিন্তু দেওয়া আছে তোমার 8/c, পি এর মান দেওয়া 8/c, তাহলে পি স্কোয়ার এর মান কত, 64/c স্কোয়ার, তাহলে পি স্কোয়ার এর মান কত লিখবা তুমি, 64/c স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। বলো বুঝতে পারছো এটা? পি এর মান তোমার দেওয়া আছে দেখো 8 জুল পার সি, 8/c তোমার পি এর মান দেওয়া আছে, তোমার দরকার কি পি স্কোয়ার না, তাহলে স্কোয়ার করে নিলাম, তাহলে কত, 8 এর উপর স্কোয়ার করলে 64/c স্কোয়ার, তাহলে সি স্কোয়ার সি স্কোয়ার কেটে দিলাম, থাকে কত দেখো, তাহলে আমার ইকুয়েশন আসতেছে এরকম, 100 ইকুয়ালস টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস 64। এখন তোমার যেহেতু এইটার মান বের করতে হবে, এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এটা ইকুয়ালস টু কি হবে, এটা বাদ দিলে 100 থেকে 64 বাদ দিলে দেখবা 36 আসে, এটা একটু দেখবা 36 আসে। তাহলে দেখো এখন রুট করে দাও, রুট করলে কি আসবে এখানে বলো তো, এম নট সি স্কোয়ার, 36 এর রুট করলে কত আসে, কত 6, অতএব এম নট ইকুয়ালস টু 6/c স্কোয়ার। বলো বুঝতে পারছো? এটা কিন্তু আনসার, এই যে বলছিল জুল পার সি, এই যে সি স্কোয়ারের এককে, এই যে 6 জুল পার সি স্কোয়ার এককে আসছে। যে তোমাদের আগে তো আমি বলে দিলাম, অনেস্টলি বলে দিলাম যে আমি এই ম্যাথটা এক্সাম হলে পারিনি, সূত্রই আমার মাথায় ছিল না, এত বড় একটা সূত্র। বলো কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা একজন বলছে আবার বলেন, বলতেছি। আর কারো কোনো প্রবলেম আছে বলো, তাহলে আবার আমি আবার রিক্যাপ করতেছি, সমস্যা নাই, তোমাদের বুঝতে হবে। হ্যাঁ বুঝতে পারছি, তোমাদের দেখাইতে হবে, বলতেছি সমস্যা নেই, আমি আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে দেখো তাইলেই হবে। দেখো কি কি করছি আমি, এখানে তোমার মান দেওয়া আছে কিসের, আপেক্ষিক শক্তি ই এর মান দেওয়া আছে কত, 10 জুল, ভরবেগের মান দেওয়া আছে 8 জুল পার সি, 8 জুল পার সি দেওয়া আছে ভরবেগের মান। এখন তোমার বলছে যে যদি তার যদি তার আলোর বেগ জুল পার সি স্কোয়ার এককে থাকে, তাইলে নিশ্চল ভরের মান কত, নিশ্চল ভর মানে কি, এম নটের মান তোমার বের করতে বলছে। তো তুমি একদম মানে সহজ সরল বাচ্চা, তোমার এইগুলা এত কঠিন চিন্তা করার দরকার নাই, তুমি একটা সহজ সরল বাচ্চা, তুমি কি করবা, কি দেখছো তুমি এখানে, পি দেখছো এই জায়গায়, এম নট, তো এইগুলা মিলে কোথায় ফর্মুলা ছিল, তার ফর্মুলা ছিল হচ্ছে এই যে এইটা, খুবই সুন্দর আর অনেকের কাছে বিশ্রী একটা ফর্মুলা এইটা। তো এইটা দেখার পরে তোমার দেখো তো এই জায়গায় কি কি আছে, 3টা টার্ম আছে, সরি 4টা টার্ম আছে, একটা হচ্ছে ই, একটা এম নট, একটা পি, একটা সি। তো এই জায়গায় তোমার পি এর মান আর ই এর মান দেওয়া আছে, এম নট এর মানটা বের করতে বলছে, ঠিক আছে, তুমি মান বসাও। ই এর মান কত দেওয়া আছে, 10 জুল দেওয়া আছে না, তুমি এর মান 10 জুল বসাও, যেহেতু এই যে
স্কোয়ার করে নিছিলাম, তো 10-এর উপর স্কোয়ার করে হয়ে গেছে কত, 100। এরপর এটা এরকমই রাখছি, এটাতে কোনো কাজ নাই। পি এর মান দেওয়া আছে 8 জুল পার সি, তার মানে 8/c এর মান দেওয়া আছে। পি এর মান কত, 8/c। 8 বাই যদি সি হয়, তোমার লাগবে কি, পি স্কোয়ার না, তাহলে স্কোয়ার করে নাও। 8 এর স্কোয়ার করলে 64, সি এর স্কোয়ার করলে সি স্কোয়ার। এখানে সি স্কোয়ার কেটে গেছে। তারপরে এই যে এই লাইনটা আসছে আমাদের, আসার পরে আমার কি এম নট বের করতে হবে। তো এই স্কোয়ার আছে না, দুই পাশে আমি রুট করছি, তাহলে এম নট সি স্কোয়ার, 36 রুট করলে 6, তাহলে এম নট কত আসছে, 6/c স্কোয়ার। ঠিক আছে। একজন নীরব আলী, তুমি বলছো যে 2 জুল হবে না আনসার? না, 2 জুল হবে কেন, আনসার 2 জুল হবে কেন, আনসার এটাই হবে। দেখো তুমি একটু দেখো, তোমার হয়তো কোথাও কনফিউশন হয়েছে। 2 জুল, ঠিক আছে। এখন এর আগের ম্যাটটা দেখো, এটাতে কি বলছে, এম ভরের একটি মিটার স্কেল সমদ্রুতিতে এর দৈর্ঘ্য বরাবর চলমান, স্কেলটির আপেক্ষিক দৈর্ঘ্য দেওয়া আছে 60, আপেক্ষিক ভরবেগ দেওয়া আছে 8 জুল পার সি। সেম দেখো আগের মতোই, এটা 22-23 আর তারপরের বছরে আসছিল 8 জুল পার সি। বলছে বের করতে, বলছে কি, আপেক্ষিক শক্তি, এটা বের করতে বলছে। হুম, তো চলো দেখি। এখন তোমার দেখো কি বলছে, একটা মিটার স্কেল বলছে না, একটা মিটার স্কেল হলে তার দৈর্ঘ্য কত, 1 মিটার। যেহেতু এটা সেন্টিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটার নিলে 100 সেন্টিমিটার। বলো, ফর্মুলা বসাও। এল ইকুয়ালস টু এল নট 1 - v² / c²। তাইলে এই স্কেলটার প্রকৃত দৈর্ঘ্য এল নট, এটা হচ্ছে 100 সেন্টিমিটার, বাট এই যে সে অনেক বেশি দিকে যাচ্ছে, তার জন্য তার কাছে মনে হচ্ছে কত, এটা 60 সেন্টিমিটার। তাহলে এখানে আগে তোমার কি করতে হবে, আগে বেগটা তোমার বের করে নিতে হবে। তুমি যদি বেগটা বের করো, কত আসে দেখো, এটা কত, 60, 100। এই যে তোমাদের যা শিখাইছিলাম এখানে আবার কাজে লাগবে। এইটা দেখে বলো তো আমাকে, তোমার ভি এর মান কত, 100, এই 60 কে 100 দ্বারা ভাগ করলে 0.6, এটা দেখে বলো ভি এর মান কত, কমেন্টে বলো। এটা দেখে তোমার পারা উচিত ভি এর মান কত, কারণ এটা তোমাদের আমি শিখাইছি। বলো, এখনো কেউ বলেনি, বলো। বলো বলো। হ্যাঁ, এই যে অনেকে আনসার দিয়ে বলছে, এই তো ভালো লাগতেছে যে তোমাদের কিছু শিখাইতে পারছি আমি। এটা কত, 0.8 সি, একবার আমরা পেয়ে গেছি। এখন তোমার বের করতে বলছে কি দেখো তো, এই আপেক্ষিক শক্তি বের করতে বলছিল না, তো শক্তির ফর্মুলা আমরা কি জানি, ইকুয়ালস টু, যদি গতিশীল অবস্থায় থাকে তার মোট শক্তি কত, ইকুয়ালস টু mc²। কিন্তু সমস্যা যেটা হয়েছে, আমার এম এর মানটা দেওয়া নাই, আমার দেওয়া আছে কিসের মান জানো, দেওয়া আছে হচ্ছে ভরবেগের মান, পি এর মান। তো ভরবেগ পি ইকুয়ালস টু, আমি কি জানি, পি ইকুয়ালস টু আমি জানি কি, এম ভি। এখানে লিখতেছি পি ইকুয়ালস টু আমি জানি এম ভি। তাহলে এখান থেকে যদি আমি ভর ইকুয়ালস টু কি বলতে পারবো, পি/ভি বলতে পারবো না, বলতো। তোমার ভরবেগ যেহেতু দেওয়া আছে, এই জন্য কিন্তু আমি এই কাজটা করলাম, না হলে তো আমার এটাতে যাওয়ার কোনো দরকারই ছিল না। আমার তো ভর দেওয়া নাই, আমার দেওয়া কি, আমার দেওয়া হচ্ছে ভরবেগ। তাহলে পি ইকুয়ালস টু আমি জানি কি, এম ভি। তাহলে এখান থেকে যদি আমি এম বের করতে চাই, পি/ভি, তাহলে এম এর মান কত আসছে, p/v c²। তাহলে এখন জাস্ট মান বসাও, তাহলে হয়ে যাবে। পি এর মান কত, 8/c, এখানেও দেওয়া 8/c, আর ভি এর মান হচ্ছে 0.8 c² ইন্টু, সরি এটা সি, এটা হচ্ছে সি। তাহলে দেখো c² এগুলো কেটে যাবে, থাকবে কত, 8/0.8, কত, 10 জুল। 8/0.8 থাকবে কত, 10 জুল। বলো, বুঝতে পারছো, বোঝা গেছে? হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়েছে। এই দুইটা রিটেন খুবই ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, এই যে, সাবাস, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এরপরে আমাদের তেমন আহামরি পড়াশোনা নাই এখন, সহজ পড়াশোনা সব, কঠিন পড়াশোনা আমরা সব পড়ে ফেলছি। এখন আর অল্প একটু আছে। কয়টা বাজে আজকে, তাড়াতাড়ি আমাদের ক্লাস শেষ হবে, তোমাদের তো আগে বলছিলাম আমি
9:30 বাজে, আর 30 মিনিট লাগবে না, 2 ঘন্টা ক্লাস হবে না আজকে। চলো তাহলে সামনে 2টা ম্যাথই আমরা করে ফেলছি। হ্যাঁ, ফোটনের বিষয়টা তোমাদের একটু আমি বলে দিই। ফোটনের বিষয়টা কি দেখো, আমাদের কাছে মনে হয় কি যে ফোটন একবারে আসে না। ফোটনের বিষয়টা হচ্ছে, তোমার যে জায়গায় লেখা আছে এগুলা, ফোটনের বিষয়টা হচ্ছে ফোটন শক্তির প্যাকেট আকারে আসে, একটা একটা করে, মনে করো এরকম একটা করে প্যাকেট, চিপসের প্যাকেট যেরকম আছে না, চিপসের প্যাকেট আকারে এরকম করে আসে, ঠিক আছে? তো এই জায়গায় আমরা শক্তি তাহলে কিভাবে বের করব? এই চিপসের প্যাকেটের ই ইকুয়ালস টু, তোমার ফর্মুলা জানো, ই ইকুয়ালস টু এইচ এফ, অথবা এফ ইকুয়ালস টু কি জানো, সি বাই ল্যামডা না? তাহলে ই ইকুয়ালস টু আরেকটা ফর্মুলা জানো, এইচ সি বাই ল্যামডা, তুমি যেটা দিয়ে মনে রাখো সমস্যা নেই, তাই না? এই যে এখানে এগুলো লেখা আছে, বুঝে গেছে? এই যে এখানেও লেখা আছে, ঠিক আছে? চলো দেখি, এখান থেকে টুকটাক জিনিসপত্র পড়লে আমাদের মোটামুটি একদম শেষের দিকে চলে আসছি। একটি ফোটনের শক্তি 6 ইলেকট্রোভোল্ট হলে এর ভরবেগ কত? এটার আগে তোমাদের ছোট্ট একটা জিনিস দেখতে হবে, এই যে এখানে দেখো ই ইকুয়ালস টু কিন্তু আরেকটা বলা যায়, সেটা কি? পিসি। এটা আমি কই থেকে পাইছি জানো? এই যে ই ইকুয়ালস টু পিসি কই থেকে পাইলাম? ফোটনের যে ফোটন গুলো আছে, ফোটনের নিশ্চল ভর কত? নিশ্চল ভর কত? নিশ্চল ভর 0। এখন তোমাদের এই যে এই ফর্মুলা এতক্ষণে কাজ করলাম না, ই ইকুয়ালস টু রুট ওভার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। ওই জায়গায় আমি তোমাদের দেখাইছিলাম, একটা এমসিকিউ সলভ করার সময় দেখাইছিলাম, যদি ভর তুমি 0 ধরো, এম নট এর মান 0 বসাও, তাহলে ই ইকুয়ালস টু আসে পিসি, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু পিসি কই থেকে আসে বুঝতে পারছো? তাও যদি না বুঝো, আমি একটু তোমাকে কষ্ট করে দেখাই। এম নট এর মানে এখানে যদি তুমি 0 বসাও, তাহলে ই ইকুয়ালস টু তুমি পাবা পিসি। সেইটা থেকে এই জায়গাতে ইকুয়ালস টু পিসি আসছে কখন? যখন ফোটনটা নিশ্চল অবস্থায়। সেখান থেকে দেখো কোশ্চেন আসছে এইটা, একটি ফোটনের যদি শক্তি এত হলে তার ভরবেগ কত, তাহলে তুমি কি জানো? ইকুয়ালস টু তুমি জানো পিসি। তাহলে তোমার বের করতে বলছে কি? ভরবেগ পি বের করতে বলছে। পি হচ্ছে ই বাই সি। ই কত? 6 ইলেকট্রোভোল্ট। তোমার যেহেতু ইলেকট্রোভোল্ট দেওয়া আছে, ইলেকট্রোভোল্টকে যদি জুলে কনভার্ট করতে হয়, কি করতে হয়? জাস্ট ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করতে হয়। আর নিচে 3 ইন্টু 10⁸, ঠিক আছে? এখন তুমি এটা দিয়ে কাটলে কত? 2। 1.6 কে 2 দ্বারা গুণ করো, কত? 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 2 কে 2 এর 1 3, 3.2 ইন্টু 10⁻⁻⁹ ইন্টু এই 10⁸ উপরে চলে গেলে 10⁻⁻8। তাহলে এই দুইটা যোগ করলে কত আসবে দেখো, দুটাই যেহেতু গুণ অবস্থায় আছে, 10⁻19 আর এটা কত হয়? 27। চলো একটু তাড়াতাড়ি শেষ করি, আমার কেন জানি একটু প্রবলেম হচ্ছে, হালকা ঠান্ডা লাগছে তো, জানি একটু মাথা ব্যথা করতেছে হালকা। চলো আমাদের শেষের দিকে চলে আসছি আমরা। ভরবেগ হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটাতে প্রবলেম হবে না আশা করি। এইটা একদমই সহজ, খুবই সহজ। কারণ কি দেখো, তোমার মানটা এমন ভাবে দেওয়া আছে, দেখো দেখাচ্ছি আমি। শক্তি বিশিষ্ট ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার? তাহলে ই শক্তি ই ইকুয়ালস তুমি কি জানো? এইচ সি বাই ল্যামডা, এটা জানো না তুমি? তোমার এই ই এর মান দেওয়া আছে, ল্যামডার মানটা বের করতে হবে। তাহলে আর গুণ করো, ল্যামডা ইকুয়ালস তুমি বলতে পারবা এইচ সি নিচে ই। এইচ কত বলো তো? প্ল্যাঙ্কের ধ্রুবক মানে সবাই জানি 6.63 10⁻⁻34। আর সি হচ্ছে 3 ইন্টু 10⁸8। নিচে ই এর মান কত দেওয়া আছে? 6.63 ইন্টু 10⁻⁻19। বুঝা গেছে? এখন তুমি কাটাকাটি করো, এটা এটা কাটলে জাস্ট থাকে কত? 3 থাকে, হিসাব করো, উপরে -34, নিচে কত? -19। 34 থেকে 19, 34 থেকে 19 বাদ দিলে থাকে হচ্ছে 15, ঠিক আছে? এখানে -15 থাকে 8, তাহলে মাইনাস থাকে 7। এটা একটু জাস্ট হিসাব করে দেখো, -7 থাকে। তো দুইটা শূন্য নিয়ে দেখো, 3 যেহেতু আছে, এইগুলো তো আর আনসার হচ্ছে না। 3 মানে কত আসবে? অবশ্যই 300 ন্যানোমিটার। তাও যদি প্রবলেম হয় তুমি একটু করে দেখবা, 3 ইন্টু
10⁻⁷। এটাকে দেখো আমি কি করব, 300 যদি বানাইতে চাই, ডান দিকে গেলে এই পাওয়ারটা কি হবে, এই যে, তাইলে 300 ন্যানোমিটার। এগুলো আমি তোমাদের দেখাইছি, এগুলো কিন্তু দেখাইছি তোমাদের আগের ক্লাসেই, যে সামনে যাও যদি পিছনে যাও কিভাবে কি আসবে। এই যে অনেকেই, হ্যাঁ অনেকেই আগেই আনসার দিয়ে ফেলছো তোমরা। চলো, ফোটনের ভরবেগ কত? আচ্ছা, তো ভরবেগ একটু আগে তোমাদের আমি দেখাইছি, তাও আবার দেখাই। কি দিয়ে দেওয়া আছে, ই ইকুয়ালস টু কি, এইচ এফ আমি লিখছিলাম না। আচ্ছা, তো এখানে ভরবেগ যেহেতু বের করতে বলছে, এইটা ইকুয়ালস টু আমি কি পিসি আবার বলতে পারবো, এটা ইকুয়ালস আমি কি বলতে পারবো, ই ইকুয়ালস টু কি পিসি বলতে পারবো না? তাহলে ভরবেগ পি ইকুয়ালস টু আমি কি বলতে পারবো, এইচ এফ বাই সি। দেখো ঠিক আছে নাকি? বলো ঠিক আছে? চলো যাই তাহলে, আমাদের একদম শেষের দিকে চলে আসছি। আচ্ছা, এক্স রে রশ্মি এগুলা নিয়ে খুব বেশি আশা করি আমার কথা বলতে হবে না। দেখো অনেক কিছু আমি আগে বলে ফেলছি, তো এই জন্য এখন তোমাদের কাছে বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে। নর্মালি আমরা গতিশক্তি মানে কি জানি বলো, ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তো এটা মেইনলি তোমাদের ফটো তড়িৎক্রিয়া যদি হচ্ছে মনে থাকে তাহলে ভালো বুঝতে পারবা। এরপরে চিত্র দেওয়া আছে, ওটা দেখাই আমি। হ্যাঁ, ফটো তড়িৎক্রিয়ার ক্ষেত্রে তোমাদের কি হয়েছিল এটাতে ভালো মনে থাকার কথা। দেখো, ফটো তড়িৎক্রিয়াতে হয়েছিল কি, যে একটা প্লেটে দেখো উপর থেকে আলো পড়তেছে, তাহলে আলো কি একটা শক্তি নিয়ে আসতেছে না? তাহলে এই জায়গায় যদি একটা শক্তি দেয় তাহলে কি হবে, শক্তির কি কোনো ধ্বংস আছে না, শক্তি কোনো কিছুতে কি হবে, কনভার্ট হয়ে যাবে। এটার ভালো উদাহরণ কিভাবে তোমরা মনে রাখবা, তাপগতিবিদ্যাতে তোমরা পড়ছিলা না? তাপগতিবিদ্যায় দেখো, তুমি চিন্তা করে দেখো, একটা পাতিলে যদি তুমি পানি গরম করতে চাও, যখন তুমি তাপ দেওয়া শুরু করো সাথে সাথে কি গরম হয়ে যায়? না, সাথে সাথে কিন্তু গরম হয় না। কি হয়, আগে পাতিলটা তাপ নাই, পাতিল তাপ নিয়ে গরম হওয়ার পরে তারপরে আবার পানিতে তাপ দেয়, তাই না? তাহলে কিছুটা কি তাপ নষ্ট হয়ে যাচ্ছে, কিছুটা কি হচ্ছে, আগে পাতিল গরম হইতে হয়। সেম ঘটনা হয় এই যে ফটো তড়িৎ ক্রিয়াতে, এই যে শক্তি নিয়ে আসতেছে না, কিছু শক্তি আগে তাদের লাগে কি উত্তেজিত করতে, ও এই যে প্লেটে ইলেকট্রন গুলো আছে এইগুলাই তো কি বের হয়ে যাইতে চাইবে কেন, কখন, যখন তার একটা নির্দিষ্ট শক্তি, যেটাকে আমরা কি বলি বলো, যে নির্দিষ্ট শক্তি ওটাকে আমরা কি বলি, কার্যাপেক্ষক বলি। ওইটুকু শক্তি পাইলে সে যাওয়া শুরু করবে। তাহলে কি, যখন শক্তিটা আসতেছে আগে নির্দিষ্ট ওই শক্তিটা পাইতে হবে, ওই শক্তি পাওয়ার পরে তারপর সে এই লাফালাফি শুরু করে দিবে। ঠিক আছে, তারপর সেই যে হাফ এম ভি স্কোয়ার বেগে যাইতে থাকবে। আর এই ইভিটা কি, এখানে লেখাও আছে, আমি বলেও দিচ্ছি। ইভিটা হচ্ছে, এই ভিটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। তুমি যদি এই ইলেকট্রনটা যাইতে চাই, তুমি কতটুকু ভোল্টেজ দিয়ে এটাকে ধরে রাখতে পারবা, বোঝা গেছে? তুমি কতটুকু ভোল্টেজ দিয়ে এটাকে ধরে রাখতে পারবা সেটা হচ্ছে ভোল্টেজের পরিমাণ। যাই হোক, চলো জাস্ট আমি তোমাদের পুরাটা হচ্ছে বেসিক বলে দিলাম। আর এটার ক্ষেত্রে আচ্ছা, এই যে এগুলো তো আমরা জানি, এটা নিয়ে প্রবলেম নেই। চলো, এক্স এর তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা একটু মনে রাখবা। এক্স এর তরঙ্গ দৈর্ঘ্য শুধু এইটা না, তোমাদের দেখবা ওই কোথায় আছে, কেমিস্ট্রিতে তো আছেই গুণগত রসায়নে, আর ফিজিক্সে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, এই দুই চ্যাপ্টারে এগুলা অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলা মুখস্থ রাখতে হবে ভার্সিটির জন্য। ঠিক আছে, এই যে একজন আনসার দিচ্ছে তুমি। আর এক্স রে একক কি, এক্স রে আবিষ্কার করছিল কে, ছোটবেলায় আমরা পড়ছি, রনজেন। তো এক্স রে একক কিন্তু হচ্ছে রনজেন। ঠিক আছে, আর এই যে ফটো তড়িৎক্রিয়া তোমাদের আমি আগে আলোচনা করে ফেলছি, দেখো ওই এক্স রে জায়গাতে ফটো তড়িৎক্রিয়া আলোচনা করে ফেলছি। এই যে ই তুমি দিবা, প্রথমে কি হবে, কার্যাবেক্ষক কিছু একটা শক্তি লাগিয়ে দেখো, মুক্ত করতে ন্যূনতম যে শক্তির দরকার হয় সেটা হচ্ছে কি কার্যাবেক্ষক, বাকিটা সে গতিশক্তি নিয়ে যাওয়া শুরু করে। ঠিক আছে, হ্যাঁ, চলো দেখি এটা থেকে কি আছে।
এগুলো আমরা দেখে আসলাম। এই যে ইকুয়ালস টু এইচ এফ, এটা দেখছি। এইটা আমাদের দেখতে হবে যে এই যে কার্যাবেক্ষক ডাব্লিউ নট ইকুয়ালস টু কি, এইচ এফ নট। এই এফ নটটাকে কি বলা হয়? এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক। এফ নট কি? এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক। আর এই যে ল্যামডা নট, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি না? এইচ সি বাই ল্যামডা নট। এই ল্যামডা নটটা কি? ল্যামডা নট হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা নট কি? সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এই দুইটা নাম খুব সুন্দর মতো মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আর এই যে এইটা এইটা এই যে এইটা দেখো, এটাও আসছিল আমার সময় ডিউতে, যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কি জানি আমরা, এটা স্কোয়ার হবে ইভিএস, তাই না? এখান থেকে যে ভিএস সরি ভিটা বের করতে বলছিল, তো এটা এই দুইটা সমান করলে টু এর পাশে গেছে, এম এর পাশে গেছে, তারপর রুট হয়ে গেছে, ঠিক আছে? এটা আমার সময় একটা এমসিকিউ আসছিল। যাই হোক, চলো এইটা তোমরা নিজে পড়বা, নিজে সুন্দর করে পড়বা, ঠিক আছে? সুন্দর করে পড়বা। তারপর কি আছে? এটা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে। আমি এর পরের ম্যাথটা করে দিব, এর পরেরটা করে দিলে এটা করতে পারবা তো? দাঁড়াও, আমি এরপরে একটা ম্যাথ থাকার কথা, এটা না, হ্যাঁ এই ম্যাথটা আমি তোমাদের করে দিব, ওই জন্য এটা করে দিব না, ঠিক আছে? এটা খুব ভালো একটা ম্যাথ। দেখো কি বলছে, এটাতে একটু মনোযোগ দাও। অনেকে এখন আসো, যারা আসো তারা একটু মনোযোগ দাও। এটা আমাদের আজকে লাস্ট প্রবলেম, মোটামুটি তোমাদের ফিজিক্সের একদম লাস্ট প্রবলেম বলতে পারো। সেটা হচ্ছে 310 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলো একটি ধাতব তলের উপর আপতিত হয়ে সর্বোচ্চ এত গতিশক্তি ইলেকট্রন নির্গত করে, ঠিক আছে? কোন সর্বোচ্চ তরঙ্গ আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করবে তা বের করো। এই এর মান দেওয়া আছে। আগে ঠান্ডা মাথায় চিন্তা করো, এই যে 310 ন্যানোমিটার কিসের মান? ল্যামডার মান দেওয়া, ঠিক আছে? আর সর্বোচ্চ কতটুকু শক্তি ইলেকট্রন নির্গত করতে পারে, এই মানটা দেওয়া আছে। বুঝা গেছে? এখন তোমার বের করতে বলছে কি, দেখো তো, বের করতে বলছে কোন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো। তাহলে তোমার বের করতে বলছে ল্যামডা নট। তোমাকে বের করতে বলছে কি? ল্যামডা নট, যে কোন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করবে। বলো, বুঝতে পারছো? বলো, ম্যাথটা বুঝতে পারলে তারপর সলভ করতেছি আমরা। ম্যাথটা বোঝা ইম্পর্টেন্ট, যে কিসের কিসের মান দেওয়া আছে এটা বোঝা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে তোমাদের আমি আগে ফর্মুলাটা লিখে দেই। দেখো ফর্মুলাটা কি আমরা জানতাম বলো তো? ই ইকুয়ালস টু ডাব্লিউ নট প্লাস ইভিএস। তো তোমার এখানে কিসের কিসের মান দেওয়া আছে জানো? তোমার এখানে মান দেওয়া আছে, আচ্ছা, রিটেনের ক্লাস। তোমাদের সময় এত কম, আমার অনেক ইচ্ছা ছিল যে তোমাদের রিটেন নিয়ে কাজ করার জন্য, বাট তোমাদের সময় এত কম, কি করবো বলো? দেখি, তাও আমি চিন্তা করে দেখবো নি কিছু করা যায় নাকি। আচ্ছা, তো তোমার এই এই যে ই ইকুয়ালস টু কি লেখা যায়? এইচ সি বাই ল্যামডা। আর ডাব্লিউ নট কে কি লেখা যায়? এইচ সি বাই ল্যামডা নট। আর এটা এরকমই থাকুক এভিএস। দেখো এখন তুমি কিসের কিসের তোমার মান দেওয়া আছে? এই এইচ সি এই পুরাটার মান দেওয়া আছে 1240 ইলেকট্রোভোল্ট ন্যানোমিটার, ঠিক আছে? এটার মান, এইচ সির মান পুরাটা দেওয়া আছে। আর এই জায়গায় তোমার ল্যামডা দেওয়া আছে, আর এইটা দেওয়া আছে হচ্ছে ইভিএস, যেটা, ঠিক আছে? এখন তাহলে আমরা কেমনে করব, চলো এখানে মানগুলা বসাবো কিভাবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো দেখো এই এইচ এর মান তোমরা প্রশ্নে দেখো কত দেওয়া আছে, 1240 দেওয়া আছে, ঠিক আছে? আর ল্যামডাটা, ল্যামডা, আচ্ছা আমি একবার মান লিখি। ল্যামডার মান কত দেওয়া আছে প্রশ্ন দেখলাম? 310 ন্যানোমিটার। আর এইটাও দেওয়া ছিল কি, ন্যানোমিটারে না? দেখ ভালো হয়েছে, ন্যানোমিটার ন্যানোমিটার যদি কেটে যায় তাহলে এখানে থাকবে কত, 310। এই জায়গায় হচ্ছে 1240 বাই ল্যামডা নট প্লাস
কত 4 × 10⁻19 -19। দেখো আমি একটু এটা বুঝাই দিই ভালো করে, তোমাদের এটাতে প্রবলেম হয় অনেকের। আমি এটা তোমাদের একটু ঠান্ডা মাথায় বুঝাই দিই, আমার একটু প্রবলেম হচ্ছে তো এই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছিলাম। যাই হোক, এটা ভালো করে বুঝাই দিতে হবে। আচ্ছা, তো দেখো এটা আমি কি করতেছি আবার ভালো করে বুঝাই দিচ্ছি। তো এটা তো আমাদের নর্মাল ফর্মুলা, তাই না? তোমার এইচ এর মান, এইটার মান তোমাদের দেওয়া আছে ইলেকট্রোভোল্ট ন্যানোমিটারে মান দেওয়া আছে, দেখবা লেখা আছে কি ইলেকট্রোভোল্ট ন্যানোমিটার। তো এই জন্য আমি যে কাজটা করব, সবগুলাকে ইলেকট্রোভোল্টে নিয়ে আসবো। এটা কি জুলে দেওয়া আছে না, তাহলে এটাকেও আমি কি করব 1.6 ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, ভাগ করে দিলে এই ল্যামডা নটটা চলে আসবে। কিভাবে আসবে দেখো, এটা তো কেটে যাচ্ছে, এটা কি এখন ভাগ করে দিব? আচ্ছা, এই আচ্ছা থাক, এটা এরকমই থাক। 1240 310, 1240 বাই ল্যামডা নট। এই 4/1.6, এইটা 4/1.6 কে তুমি কি করতে পারবা, এটাকে তুমি 10 দ্বারা গুণ করে দাও উপরে নিচে, তাহলে আসবে দেখো 40/16। এটাকে করলে আসবে তোমার 2.5। এটা একটু কষ্ট করে দেখবা, এটা 2.5 আসবে, এটা 2.5। তারপরে তুমি যে কাজটা করবা, এটাকে এক পাশে নিবা, এটাকে এই পাশে নিয়ে এই ল্যামডা নটটা বের করবা। বলো এইটুকু কাজ কি করতে পারবা? আমার একটু প্রবলেম হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি, কিন্তু মাথা ব্যথা করতেছে আমার। বলো এটা কি করতে পারবা? আচ্ছা, যদি পারো তাহলে তো খুবই ভালো। তো এই ছিল তোমাদের সাথে একদম ফুল ফিজিক্সের, আমি আর তোমাদের রহিউল ভাইয়া দুইজন মিলে পুরাটা ফিজিক্স মোটামুটি যতটুকু পারছি কভার করার আমরা চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে। তো কেমন লাগলো জানি না, বাট আমরা চেষ্টা করছি তোমাদের জন্য কিছু দেওয়ার। এই কোর্সের শুরুতে আমার একটা কথা মনে আছে, যখন আমরা এই যে কোর্স লঞ্চ করছিলাম, তখন অনেকেই কমেন্ট করতেছিল এরকম যে ফ্রি কোর্স হইলে তো হচ্ছে যারা ক্লাস নেয় তারা তো খুব একটা এফোর্ট দেয় না, ক্লাস ভালো মতো করায় না, দেখা যায় কয়েকটা ক্লাস নিয়ে তারা হচ্ছে ক্লাস নিতে চায় না, হচ্ছে স্টুডেন্টদের বিপদে ফেলায়। তো আমার মনে হয় না আমরা এমন কিছু করছি, আমরা যথেষ্ট চেষ্টা করছি ফার্স্ট থেকে এই যে লাস্ট পর্যন্ত আমরা চেষ্টা করছি তোমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য, তোমাদের জন্য। আমি এখন জার্নি শেষ বলতে, এখন তোমাদের কাজ, এখন তোমাদের মেইন কাজ তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে পড়াশোনা। এখন তুমি নতুন করে কি আর শিখবা? ঠিক আছে, সব চ্যাপ্টার তো তোমার ক্লাস করা শেষ, সব চ্যাপ্টারে মোটামুটি তোমাদের এক্সামও নেওয়া হয়েছে। এখন তোমার নিজের কাজ রিভিশন দাও, ভালো করে রিভিশন দাও। রিভিশনের ঘাটতির জন্য অনেকে অনেক কিছু বলে, যেমন এই যে দেখো আমি নিজে তোমাদের ক্লাসে শুরুতে বলছি, আমি সূত্রটা ভুলের জন্য ওই জায়গায় দেখো জাস্ট সূত্রটা যদি মনে থাকতো আমি হয়তো 2.5 মার্কস পেয়ে দিতাম, হয়তো র্যাঙ্ক আমার আরো উপরের দিকে চলে আসতো, কিন্তু হয়নি। তো করার কিছু নাই। তো এখন জাস্ট কষ্ট করে একটু রিভিশন দাও, আর মনোযোগটা ধরে রাখো। আর সময় নাই, এই যতদিন এক্সাম আছে না ঢাকা ভার্সিটি থেকে শুরু করে মোটামুটি ডিসেম্বর আর হচ্ছে জানুয়ারি মাসে তো দেখলাম মোটামুটি সবকিছু এক্সামে হয়ে যাবে, গুচ্ছটা পড়ে থাকবে। তো জাস্ট মনোযোগটা ঠিক রাখো, মনোযোগ ঠিক রাখবা। আর একটা মাথায় একটা চিন্তায় রাখবা, সেটা হচ্ছে তোমার রিজিক যেখানে লেখা আছে সেটা তুমি পাবাই, যেটা লেখা নাই তুমি হাজার চেষ্টা করলেও পারবা না। বুঝা গেছে? তোমার হাতে কি আছে? তোমার হাতে একটাই অপশন, সেটা হচ্ছে চেষ্টা করা। তুমি তোমার মতো চেষ্টা করতে থাকবা। এখন তোমার রিজিকে যেটা আছে, আল্লাহ যদি তোমাকে কিছু দেয় অবশ্যই তুমি পাবা। বুঝা গেছে? হতাশ হবা না, কখনোই হতাশ হবা না যে যদি আমার এইটা এইটা আমি পাইলাম না, হচ্ছে এখন তাইলে আমার কি হয়ে যাবে, এইরকম কোনোদিন চিন্তা ভাবনা করবা না। ওইটা তোমার কপালে হয়তো ভালো ছিল না, ঠিক আছে? ওইটা যদি কপালে ভালো না থাকে অবশ্যই সেটা তোমার জন্য হবে না। বুঝা গেছে? অবশ্যই তোমাদের জন্য তো দোয়া অবশ্যই থাকবে, তোমরা ভালো করো। কারণ দেখো এই যে ফুল কোর্সটা, আমাদের আমাদের এখানে লাভ কিছু হয়েছে, আমরা একটা ফ্রি কোর্স জাস্ট তোমাদের দিছি যে এইবারে তোমাদের এইচএসসি রেজাল্টটা একদমই ভালো ছিল না, এবার এইচএসসি রেজাল্ট অনেক খারাপ হয়েছিল। অনেক যারা মেডিকেলের, ইঞ্জিনিয়ারিং, আমার নিজেরও পার্সোনাল এরকম আমার নিজেরও অনেক স্টুডেন্ট ছিল যাদের যাদের ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং এ পড়ার, ইঞ্জিনিয়ারিং নিতে না পেরে পরে ভার্সিটিতে শিফট করছে। এমন স্টুডেন্ট আছে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল, পরে ভার্সিটিতে শিফট করছে, কিছু তো করার নাই। তো তাদের জন্য আমরা চিন্তা করছি যে এবার যেহেতু ভার্সিটির স্টুডেন্টরা এরা বিপদে পড়ে গেছে, তো আমরা মোটামুটি চেষ্টা করি যতটুকু তাদের আগানো যায়। ঠিক আছে?
তা ভালো করে পড়াশোনা করো, দোয়া করি সবাই ভালো কিছু করো, ঠিক আছে? তারপরে আমাদের নক দিয়ে জানাও, তাইলেই আমাদের ভালো লাগবে, আর কিছু লাগবে না। বোঝা গেছে? তখন আমাদের এমনিতেই ভালো লাগবে যে না, তোমরা ভালো কিছু করতে পারছো, তার একটু হলেও আমরা হেল্প করতে পারছি, এটাই আমাদের জন্য অনেক। বোঝা গেছে? তাহলে ভালো থাকো। কারো কোনো প্রবলেম হলে নক দিও, যদিও আমার মোটামুটি একটু ভালো প্রেশারের মধ্যে আছি। আমি 3-2 এখন, মানে থার্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সবচেয়ে কঠিন সেমিস্টারে আছি। বাট তারপরেও চেষ্টা করবো যতটুকু হেল্প করা যায় তোমাদের। বোঝা গেছে? তো ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।